অফিস থেকে প্রায় 22-23 দিন পর নতুন ফ্ল্যাটে ঢুকেছি। খটখট খটখট করে একটা শব্দ হয়। যথারীতি অপ্রস্তুত অবস্থায় ছিলাম, টাওয়াল র্যাপ করে আমি ঠিক আছে জানলাম। তো এটাও ভাবছি যে বাইরে কেউ দেখবে বা কিছু, মনে হয় যে ঘরে তো কেউ ঢোকেনি বা চুরি টুরি তো হওয়া পারে, এরকম কোনো লোক তো নয়। ব্যাহত করতে পারছি না, কি করব। ফোনটা তুলছি, হাত পা মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে, ঘাড় ঘোরাতে পারছি না। এরকম ভাবে ঘাটটা মনে হচ্ছে কাত করে দেখি, সাহস জোটানোর চেষ্টা করছি, বুঝতে পারছি যে পিছনে একটা কিছু, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার ছায়ার থেকেও একটা অনেক বড় ছায়া আমার পিছনে দাঁড়ানো, কার্ভ হচ্ছে। শরীরটা নেই, কিন্তু কিছু একটা দিয়ে সে যেন আমার পাঁজরার ভেতর অব্দি হাত ঢুকিয়ে দিতে পারে। আমার বুকের খাঁচার ভেতর অব্দি যেন তার কিছু একটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছে। আমি তো মা হয়েছি, তো আমার পেটের মধ্যে যখন সন্তান নড়াচড়া করে ঠিক কিরকম লাগে, সরসর সরসর করে যাচ্ছে, আসছে ভিতর দিয়ে গীত গীত করছে। হ্যাঁ, পিঠ থেকে এরকম সাতলে নিয়ে গায়ের ওপরে উঠলে এরকম ভাবে এরকম করছে, মানে সাপ ছেড়ে দিলে এরকম সরীসৃপের মতন। যে রাত্রিবেলা মা উঠেছে বাথরুমে যাবে, দেখে যে হলে কোনো লাইট নেই, অথচ আলো জ্বলছে, তার মানে ফ্রিজ খুলেছে কেউ। ওই কাঁচা মুরগির মাংসটা আমি বসে বসে চাবিয়ে চাবিয়ে খাচ্ছি, রক্ত মাখা। মা এই দৃশ্যটা দেখে হাত পা কেঁপে, মা ঠান্ডা হয়েছে, মা তারপর থেকে বলেছে ওর পাশে আমি শোবো না। চাবিয়ে খাচ্ছি কটমট কটমট করে, কাঁচা হাড় সমেত রক্ত মাখা মুরগির মাংস খাচ্ছি। আমার হাজব্যান্ডকে ধরে জাগিয়ে দিয়েছি এরকম হাওয়ায়, দেয়ালের সঙ্গে ঝুলছে। লোকে কি বলবে আমি আমার হাজব্যান্ডকে খুন করেছি, সমাজের কাছে তো তাই। হ্যাঁ, আমার যখন ইনভেস্টিগেশন হবে, আর ইনভেস্টিগেশনের সময় ভূত প্রেতের কোনো কেউ নেই, তখন আই অ্যাম দ্য গিলটি পারসন। মা বলে চিৎকার করে পড়ে যাই, সেন্সলেস হয়ে যায়। তোমার সেন্স কখন আসলো? পরের দিন সকালবেলা। মাঝখানের ওই মুহূর্তটা তুমি কিচ্ছু জানি না, মানে কেউ বললেও কি বিশ্বাস করবে? হাসির খোরাক হবো না তো, বা আমাকে কেউ পাগল ডিক্লেয়ার করবে না তো, মানসিকভাবে অসুস্থ। অফিস থেকে প্রায় 22-23 দিন পর নতুন ফ্ল্যাটে ঢুকেছি। খটখট খটখট করে একটা শব্দ হয়। যথারীতি অপ্রস্তুত অবস্থায় ছিলাম, টাওয়াল র্যাপ করে আমি ঠিক আছে জানলাম। তো এটাও ভাবছি যে বাইরে কেউ দেখবে বা কিছু, মনে হয় যে ঘরে তো কেউ ঢোকেনি বা চুরি টুরি তো হওয়া পারে, এরকম কোনো লোক তো নয়। ব্যাহত করতে পারছি না, কি করব। ফোনটা তুলছি, হাত পা মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে, ঘাড় ঘোরাতে পারছি না। এরকম ভাবে ঘাটটা মনে হচ্ছে কাত করে দেখি, সাহস জোটানোর চেষ্টা করছি, বুঝতে পারছি যে পিছনে একটা কিছু, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে। আমার ছায়ার থেকেও একটা অনেক বড় ছায়া আমার পিছনে দাঁড়ানো, কার্ভ হচ্ছে। শরীরটা নেই, কিন্তু কিছু একটা দিয়ে সে যেন আমার পাঁজরার ভেতর অব্দি হাত ঢুকিয়ে দিতে পারে। আমার বুকের খাঁচার ভেতর অব্দি যেন তার কিছু একটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছে। আমি তো মা হয়েছি, তো আমার পেটের মধ্যে যখন সন্তান নড়াচড়া করে ঠিক কিরকম লাগে,
সরসর করে যাচ্ছে আসছে, ভিতর দিয়ে গীত গীত করছে। হ্যাঁ, পিঠ থেকে এরকম সাতলে নিয়ে গায়ের ওপরে উঠলে এরকম ভাবে এরকম করছে, মানে সাপ ছেড়ে দিলে এরকম সরীসৃপের মতন। যে রাত্রিবেলা মা উঠেছে বাথরুমে যাবে, দেখে যে হলে কোনো লাইট নেই অথচ আলো জ্বলছে, তার মানে ফ্রিজ খুলেছে কেউ। ওই কাঁচা মুরগির মাংসটা আমি বসে বসে চাবিয়ে চাবিয়ে খাচ্ছি, রক্ত মাখা। মা এই দৃশ্যটা দেখে হাত পা কেঁপে মা ঠান্ডা হয়েছে, মা তারপর থেকে বলেছে ওর পাশে আমি আর শোবো না। চাবিয়ে খাচ্ছি কটমট করে কাঁচা হাড় সমেত রক্ত মাখা মুরগির মাংস খাচ্ছি। আমার হাজব্যান্ডকে ধরে জাগিয়ে দিচ্ছি এরকম হাওয়ায়, দেয়ালের সঙ্গে ঝুলছে। লোকে কি বলবে আমি আমার হাজব্যান্ডকে খুন করেছি। সমাজের কাছে তো তাই। হ্যাঁ, আমার যখন ইনভেস্টিগেশন হবে, আর ইনভেস্টিগেশনের সময় ভূত প্রেতের কোনো কেউ নেই তখন, আই অ্যাম দ্য গিলটি পারসন। মা বলে চিৎকার করে পড়ে যায়, সেন্সলেস হয়ে যায়। তোমার সেন্স কখন আসলো? পরের দিন সকালবেলা। মাঝখানের ওই মুহূর্তটা তুমি কিচ্ছু জানি না, মানে কেউ বললেও কি বিশ্বাস করবে? হাসির খোরাক হবো না তো, বা আমাকে কেউ পাগল ডিক্লেয়ার করবে না তো, মানসিকভাবে অসুস্থ। নমস্কার, সকলকে স্বাগত জানাচ্ছি প্রেত কথা লাইভ পডকাস্টের সম্পূর্ণ নতুন একটি এপিসোড। এবং আজকে আমার যিনি গেস্ট, তিনি এসেছেন অনেকটাই দূর থেকে, হিন্দ মোটর থেকে তিনি আজকে এসেছেন একদম দক্ষিণ কলকাতার পাটুলিতে আমাদের প্রেত কথা স্টুডিওতে তার জীবনে ঘটে যাওয়া ঘটনা অথবা তার শোনা ঘটনা শেয়ার করবেন বলে। আপনিও এভাবে আমাদের স্টুডিওতে আসতে পারেন এবং এসে আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা শেয়ার করে ফেলতে পারেন আমাদের সঙ্গে। আমাদেরকে ঘটনা পাঠানোর জন্য 9875476704 এই নাম্বারে ভয়েস মেসেজ করুন হোয়াটসঅ্যাপে। এবং আপনার ঘটনা যদি আমাদের পছন্দ হয় তাহলে আমরা আপনাকে ডেকে নেব আমাদের স্টুডিওতে এবং আপনি এসে আপনার ঘটনা শোনাবেন সমগ্র পৃথিবীর বুকে থাকা সকল বাঙালিকে। শুরু হচ্ছে আজকের প্রেত কথা লাইভ পডকাস্ট। অর্পিতা, তুমি বলো কেমন আছো? ভালো। নমস্কার, কেমন আছো? ভালো আছি। অনেক দূর থেকে এসেছো। এখান থেকে আবার বাড়িও ফিরে যেতে হবে, অনেকটা রাতও হয়ে যাবে অনেকটা। তো তোমার বাড়ির লোকজন সবাই কেমন আছে? তোমার মেয়ের কথা বলছিলে, অনুষ্কা। হাই অনুষ্কা। অনুষ্কা আমার ভিডিও দেখে প্রচুর এবং অনুষ্কার থেকেই ইন্সপায়ার্ড হয়ে তার মা আজকে আমাদের স্টুডিওতে। অবশ্যই। তো অনুষ্কা মানে কত ছোট? ও 11-এ পড়ে, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ে। আচ্ছা, বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ছে। বেশ, শুনতে থাকো, বলো তোমার ঘটনাটা শুনি। অ্যাকচুয়ালি 2013-14 সালের ঘটনা এটা, প্রায় 10 বছর আগের কথা বলছি। সেখানে আমি তখন নতুন আমার যেটা অ্যাপার্টমেন্ট সেখানে আমি এসে উঠেছি। কোথায় এটা? এটা হিন্দ মোটরে। হ্যাঁ, সেখানে একদম নতুন আমি তখন এসে উঠেছি। আমার যাবতীয় ভাড়া বাড়িতে থাকা জিনিস আর গৃহপ্রবেশের কাজ একসাথে হচ্ছিল। তো যে ঠাকুরমশাই পুজো করেন সে নিয়ে কি করে করেছেন কি না করেছেন অত আমি দেখতেও পারিনি, কারণ জিনিস শিফটিং ছিল আমার। সেই দিকে নজর না রেখে পরে আমি জানতে পারি রেপুটেশন যে উনি ঠিক করে পুজো করেন না। তো পরে আমি ঠিক আছে যা হয় আর কি, ঠিক আছে ঘরে এসে ওঠা, ভাড়া বাড়ি থেকে একটা চাপের ব্যাপার। তো এসে বেশ কিছুদিন, তাও 22-23 দিন পর আমি রেগুলার অফিস করে আসছি। ওখান থেকে আমার দিদার বাড়ি কাছে, তো দিদার বাড়িতে মেয়েকে রেখে অফিস যেতাম। আবার আমরা দুজনেই যেহেতু অফিস করি, তো তখন আমার ছেলে হয়নি, তখন ওকে রেখে ওখান থেকে আবার বিকেলবেলা অফিস থেকে এসে সন্ধ্যাবেলা ওকে নিয়ে বাড়ি আসতাম, বা কোনো দিনে এসে সন্ধ্যে টন্ধে দিয়ে ওকে নিয়ে আসতে যেতাম। তো সেরকমই একদিন অফিস থেকে প্রায় 22-23 দিন পর নতুন ফ্ল্যাটে ঢুকেছি। চাবি খুলে যথারীতি ঘরে ঢুকে, এবার অফিস যাওয়ার আগে জানলা দরজা সব বন্ধ থাকে, স্লাইডিং জানলা দরজা। তো ঘরে ঢুকলাম, ঢুকে ব্যাগ রেখে, অফিসের ব্যাগ রেখে পোশাক আশাক ছেড়ে বাথরুমে গেছি ফ্রেশ হয়ে, একেবারে সন্ধে দিয়ে মেয়েটাকে আনতে যাব। তো ঘরে ঢুকে আমি প্রথমে আমাদের হলের যেটা জানলা, সেটা ছোট জানলা 2 পাল্লার, বাকি বেডরুমে আরো যত জানলা আছে সব 3 পাল্লার জানলা। তো ঢুকে ওই জানলাটা খুলে, সব খুলবো না আগেই, আবার বন্ধ করে নাহলে যেতে হবে। তো ঢুকে ওয়াশরুমে গেছি, ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হচ্ছি, খটখট করে একটা শব্দ হয়। তখন আমার জামা কাপড় নিগড়ানোর আওয়াজটা না অন্য কোথাও আসছে। তারপরে যখন মেলে জল টল পরিষ্কার করে বাথরুম ক্লিন করছি, আবার দেখি আওয়াজ। বেরোলাম, বেরিয়ে দেখি বেডরুমের জানলাটা খোলা। তাহলে আমি তো শুধু হলের জানলাটা খুলেছি, 3 পাল্লার বেডরুমের জানলাটা তো আমি যাইনি, ওই অবধি ঢুকিনি। প্রথমে ঢুকে হল,
লেফট হ্যান্ড সাইডে বাথরুম, সোজা গেলে কিচেন, পরপর দুটো বেডরুম, শেষে ব্যালকনি। তো করিডোর দিয়ে যাব তবে তো আমি বেডরুমে পৌঁছবো, আমি তো ঢুকিনি, জানলাটা খুললো কিভাবে? বললাম না, মনের ভুল। আমি যথারীতি অপ্রস্তুত অবস্থায় ছিলাম, টাওয়াল র্যাপ করে আমি ঠিক আছে জানলা, এটাও ভাবছি যে বাইরে কেউ দেখবে বা কিছু। আমি তাড়াতাড়ি করে জানলাটা বন্ধ করে এলাম, আবার নাইটি যেগুলো পরবো সব ধোয়া টোয়া, অফিসের জামা কাপড় সেগুলো নিগড়াচ্ছি, আবার সেই আওয়াজটা। আচ্ছা, এবার আমার একটু আতঙ্ক মনে হয় যে ঘরে তো কেউ ঢোকেনি বা চুরি টুরি তো হওয়া পারে, এরকম কোনো লোক তো নয়। তখন গিয়ে দেখি না, সব ঘর দেখলাম না, জানলাটা খোলা, ঘরে কেউ কোথাও নেই। হাত থেকে যে নাইটিটা যে পরবো সেটা না কাঁপছে, হ্যাঁ, মানে কেউ নেই ঘরে, অথচ জানলাটা খোলা। মানে তখন তুমি ভয় পেয়েছি, মানে একটু আগেই তো আমি দিয়ে গেলাম, এইটুকু টাইমের মধ্যে কেউ নেই ঘরে, জানলাটা খুললো কি করে? আর স্লাইডিং জানলায় দেখবে যে একটা নকিং থাকে, ওটা ভেতর থেকেই আমি পুশ করে টানলে তবেই খোলা যাবে, তাহলে খুললো কি করে? খোলা যাবে না। আর নতুন ফ্ল্যাট, সব তো নতুন, যে লুজও হবে সেটাও নয়। এবার সামনেই টেবিলের উপরে ছোট ফোন, তখন অ্যান্ড্রয়েড ফোন আমার কাছে নেই, চার্জে লাগিয়েছি বা কিছু, বা ব্যাগে, অফিসের ব্যাগে পড়ে রয়েছে, দুটো ফোন ছিল, স্যামসাং বার ফোন। তখন সেই ফোনটা দিয়ে মাকে একদম স্পিড ডায়ালে ফোন লাগাচ্ছি, মানে তখন মনে হচ্ছে কি হাত কাঁপছে। একটা আমি ছোট ফ্রক নাইটি পরা, হাতে একটা জামা, ভেজা জামা মেলবো বলে ওটা নিগড়াচ্ছিলাম, তখন ঠিক মানে ব্যাহত করতে পারছি না, কি করব। ফোনটা তুলছি, হাত পা মনে হচ্ছে শক্ত হয়ে যাচ্ছে, ঘাড় ঘোরাতে পারছি না, কিন্তু কেন জানি না মনে হচ্ছে আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে, আড়ষ্ট হয়ে আসছে শরীর। ফোনটা তুলে যে কানে দেবো সেই সাহসটুকু অব্দি কুলাতে পারছি না, মানে এরকম ভাবে ঘাটটা মনে হচ্ছে কাত করে দেখি, সাহস জোটানোর চেষ্টা করছি, বুঝতে পারছি যে পিছনে একটা কিছু, কিন্তু সেই সাহসটা ঠিক এইখানেই, জানলাটা এই পজিশনেই, আমার হলের জানলাটা, আর এটা আমার বেডরুম, এই করিডোর, এই হল, এইটুকুর মধ্যে দাঁড়ানো, দরজা বরাবর, মানে আমি জাস্ট ঘাটটা কাত করে মা বলে চিৎকার করে পড়ে যাই, সেন্সলেস হয়ে যাই। আচ্ছা, পুরো সেন্সলেস হয়ে যাও? হ্যাঁ, এতটা ভয় প্যানিক করেছি। আর মানে যা দৃশ্য, সত্যিকারের, ওকে তার মানে খুবই খুবই ভেতরে গিয়ে লেগেছে পুরো ব্যাপারটা, ভয়। এবার যেটা আনএক্সপেক্টেড, আজকে 21st সেঞ্চুরিতে দাঁড়িয়ে অফিস করে এসে যেটা আমি দেখেছি বা ফিল করেছি, এবার ওই চিৎকারটা, ওই ফ্ল্যাটে 8টা ফ্ল্যাট আছে, মানে টোটাল অ্যাপার্টমেন্টে কেউ থাকে না, সব আন্ডার কনস্ট্রাকশন। শুধু তোমাদের ফ্যামিলি? আমি শুধু ফ্ল্যাটটা বুক করেছি, নিচে সানিদার ফ্ল্যাটে ওর বাবা মা অসুস্থ, দুজনেরই কিডনির সমস্যা ছিল, আর ও আসতো অনেক কম বয়স, তখন কোথাও কাজ করতো বা হয়তো পড়াশোনা করতো দেরিতে, আর ওর বাবা অনেক রাতে আসতো, 8টা-9টার সময়, আমি তার আগে বাড়িতে আসতাম। ওর মা একাই থাকতো দরজা বন্ধ করে, উনি আরো ভীতু, উনি ভয় পেলেও, কোনো আওয়াজ পেলেও দরজা খুলবে না যতক্ষণ না ওদের কিডনির সমস্যা। হ্যাঁ, এবার যতক্ষণ না ওনার স্বামী বা ছেলে আসবেন উনি আসবেন না। কিউরিয়াস থাকতেন, কিন্তু মনের ভয়ে, শরীরের অসুস্থতার জন্য উনি সাহস জুটিয়ে উঠতে পারেন না। ফার্স্ট ফ্লোরে কাপুরদা বলে একজন ছিলেন, ওরা এসছে, রিঙ্কি বলে দরজা ধাবড়াচ্ছে, আমার বাড়ির নাম রিঙ্কি, তো দরজা ধাবড়াচ্ছে, তো ততক্ষণে আমার মা ফোন করেছে আমার হাজব্যান্ডকে, ও যথারীতি বাইক স্পিডে চালিয়ে নিয়ে এসে দরজা ভেঙে, নতুন বাড়ির দরজা, গোদরেজের লক ভেঙে দেখে আমি বাড়িতে পড়ে রয়েছি। ওরা আমাকে যা বৃত্তান্ত বললো, ওরকমই ফ্ল্যাট শোয়া, আমার ঘরের তোষক, খাটের জাজিম, তার তলায় কিছু কাগজপত্র, প্লাস্টিক, যেহেতু নতুন শিফট হয়েছে সব গোছানো সম্ভব হয়নি, যেগুলো পাট করে রাখা জিনিস সব ওর তলায় রাখা, সব সারা ঘর ছড়ানো, জাজিমটা খাট থেকে ঝুলছে, তোষক খাট থেকে ঝুলছে, সারা ঘর জামা কাপড় ছড়ানো। আমার যতদূর মনে আছে সব পরিপাটি করে গোছানো ছিল, আমি অফিস থেকে সদ্য এসছি, ওগুলো ছড়িয়ে থাকার কথাই না। আর তখন আমার হেলথ এত ভালো কন্ডিশন ছিল না, আমার ওয়েট 58-62 অ্যারাউন্ড, আমার পক্ষে একটা নারকেলের 6x7 জাজিম, ছোবড়ার জাজিম নাড়ানো সম্ভব না, অত বড় তোষক চাগানো সম্ভব না, তো খাটটাও সরে এসছে, ওই অবস্থায় ঘর টেনেছে ছত্রছাড়, আমি মাটিতে পড়া, ওরা আমাকে চোখে মুখে জল দিয়ে তুলে খাটের উপরে বসানোর চেষ্টা করায়, দেখে যে ওরকম অবস্থা, তারপরে প্লাস্টিকের চেয়ারে ঘরে বসায়, আমাকে কাপুরদা জিজ্ঞাসা করছে, রিঙ্কি কি হয়েছে তোমার, গলার আওয়াজ পেলাম, এরকম কিছু হয়েছে, দরজা ভেঙে তুমি কিছু ট্রাই করেছিলে, মানে সুইসাইড টুইসাইড কিছু করবে এরকম? না, আমি ওইসব কিছু না। আমার হাজব্যান্ড তখন আমার দিকে তাকানো, ও আমার চোখটা দেখে বুঝেছে যে কিছু একটা হয়েছে, যেটা আমি সবার সামনে বলতে চাইছি না, মানে কেউ বললেও কি বিশ্বাস করবে, হাসির খোরাক হব না তো।
বা আমাকে কেউ পাগল ডিক্লেয়ার করবে না তো, মানসিকভাবে অসুস্থ। এটাই তো সমাজ করে। একা যখন আমরা দুজনে বসে কথা বলি, আলাম দেখো আমি এসছি এই ব্যাপার, তখন আমার মেয়েকে আনা হয়নি, আর তুমি গিয়ে আগে ওকে নিয়ে আসো। ও বলছে না তোমায় আমি একা ছেড়ে যাব না। তখন আমি ফোন করাতে তারপরে দুজনে মিলে মেয়েকে আনতে যাই। রাত্রিবেলা যখন আমরা কথা বলছি, বলে এগুলো কি করে হলো ঘরের জিনিসগুলো, আর আমি কিচ্ছু জানি না, আমার কিচ্ছু মনে নেই, তুমি বিশ্বাস করো। ও আবার সব টেনে হেসড়ে জিনিসগুলো ঠিক করে, আর আমার সত্যি কিছু মনে নেই। তুমি হাজবেন্ডকে ওটাও বলনি যে তুমি কি দেখেছি? না, ওটা কি দেখলাম সেটা, জানলাটা খুলে গেছিল আরেকবার, না তখনও কিছু বলিনি। যে অফিস থেকে এসছে, এগুলো ঘরটা এরকম অবস্থা, হেল্প করছে সব সরাতে। রবিবার যথারীতি চলে গেল। সোমবার দিন সকালবেলা অফিস যাব, শরীরটা ভালো লাগছে না, ঘাড় চোয়াল সব ব্যথা করছে। 2 দিন 3 দিন অফিস করলাম। একদিন হঠাৎ অফিস থেকে বাড়ি এসছি, বিকেল হয়ে গেছে, ছাদে জামা কাপড় সকালবেলা রেখে দিয়ে গেছিলাম, মনে নেই যে জামা কাপড়গুলো তোলা হয়নি। সন্ধেবেলা আমাদের ছাদে একটা বড় বনসাই টিউবলাইট জ্বালানো, ওটা আমরাই লাগিয়েছি। যে আমারই অফিস থেকে ফিরতে রাত হয়, পুরো ফ্ল্যাট অন্ধকার, যেহেতু ওদিন ভয় পেয়েছে আমার হাজব্যান্ডই ড্রিল করে একটা লাগিয়ে দিয়েছে ওখানে। তো জামা কাপড় তুলতে গেছি, এলাম সন্ধ্যা হয়ে গেছে, সারা রাত ছাদে জামা কাপড়গুলো খোলা পড়ে থাকবে, নিয়ে আসবো। ঝটপট ছাদে গিয়ে জামা কাপড়গুলো চিমটিগুলো তুলে নিয়ে আসছি। তুলে নিয়ে এই তো লাইটটা পিছনে, সামনে তো আমার ছায়াটা, আমার ছায়ার থেকেও একটা অনেক বড় ছায়া আমার পিছনে দাঁড়ানো, কার্ভ হচ্ছে। বোঝাতে পারলাম? কার্ভ হচ্ছে, মানে কন্টিনিউয়াসলি এরকম করে নড়ছে। আমার যদি অনেক বড় চুল থাকে আর আমি যদি অনেক বড় হই, তাহলে আমার চুলগুলো হাওয়ায় এরম উড়বে, কারেক্ট? তো ওরকম একটা কিছু হাওয়ায় আমার পিছনে আমার ছায়াটার ওপরে দাঁড়ানো, আচ্ছা, অনেক বড়। তো আমি দেখলাম যে এবার আমি আর সাহস পাচ্ছি না পিছন ঘোরা। যথারীতি এর আগে যেহেতু আমি ওটা ফেস করেছি, তো আমি না, এটা হতে পারে না, ভেতর থেকে ভুল দেখছি। সামনে আর একটা জামা লাস্ট রয়েছে, চিমটিটা টেনে বার করব, চিমটি লাগানো আছে তো টেনে বার করব জামা কাপড়ের, ওই অবধি আবার সেই একই ফিল হচ্ছে, হাতটা শক্ত হয়ে যাচ্ছে, ঠান্ডা এরকম ঠটফট করে কাঁপছে, এরকম আমি জামাটা তুলে আর এনে শক্ত হয়ে যাচ্ছে, শরীর আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাচ্ছে, কোনো কন্ট্রোল নেই নিজের উপরে। আবার ওরকম সেন্সলেস ছাদেই। আমার হাজবেন্ড এসছে, দুবার এমন এনকাউন্টার হলো। আমার হাজবেন্ড এসছে অফিস থেকে, এসে ও ঘরে, আমাকে ঘর খোলা পাইনি, দরজা খোলা, কোথায় চলে গেছে, ডাকাডাকি করে দেখে না নিচে গেটে তালা দেওয়া, অথচ ঘরে নেই, ঘরের গেট খোলা, কোথায় যাবে, ছাদেই গেছে, আমারই টপ ফ্লোর। ছাদে গিয়ে দেখে আমি ওখানে জামা কাপড় চিমটি নিয়ে পড়ে রয়েছি। ও কি করবে, ও নিজেও দিশেহারা। ও আবার নিয়ে এসে চোখে জল টল দিয়ে, এবার আমি যখন ওরকম একটা মানুষ শরীর ছেড়ে দেয়, তাকে তো উপর থেকে নিচে নিয়ে আসাটাও চাপের ব্যাপার, নিয়ে এসে চোখে জল টল দিয়ে আমাকে বলছে কি হয়েছে। এবার আমি ওকে সত্যি কথাটা বলি যে ওই দিনটা হয়তো তোমাকে বলা উচিত ছিল আমার, তুমি এরকম অফিস থেকে এসছো, লোকজন সবাই ছিল, ঘাবড়ে গেছি। ওই দিন না বাড়িতে ঢোকার পরে এরকম জানলাটা খটফট করে 2বার খুলে যায়। তারপরে আমি দেখেছি যে জানলার পাশ থেকে, তার কোনো শরীর নেই কিন্তু বড় বড় 2টি চোখ আছে। শরীর নেই, বড় বড় 2টো চোখ আছে। হ্যাঁ, তখন কিছু না, একটা ছায়ার মতন, কিন্তু কেমন যেন একটা, মানে মনে হয় যেন, মানে তার শরীরটা নেই কিন্তু কিছু একটা দিয়ে সে যেন আমার পাঁজরার ভেতর অব্দি হাত ঢুকিয়ে দিতে পারে, এরকম একটা ফিলসটা এরকম যে আমার বুকের খাঁচার ভেতর অব্দি যেন তার কিছু একটা অঙ্গ প্রত্যঙ্গ নড়াচড়া করছে আমার শরীরের মধ্যে। যদি হ্যাঁ, এবার আমি তো মা হয়েছি, তো আমার পেটের মধ্যে যখন সন্তান নড়াচড়া করে ঠিক কিরকম লাগে, এটা কিন্তু পেটে নয়, এটা বুকের খাঁচার মধ্যে মনে হবে। আচ্ছা, এরকম ফিল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, এরকম, হ্যাঁ কিছু একটা এরকম কিছু একটা সরসর করে যাচ্ছে, আসছে ভিতর দিয়ে, গীত গীত করছে। হ্যাঁ, এরকম, মানে বলে বোঝানো যাবে না, একটা মানে খুব ক্রিপি টাইপের মনে হচ্ছে, যেন কেউ পিঠ থেকে এরকম সাতলে নিয়ে গায়ের ওপরে উঠলে এরকম ভাবে এরকম করছে, মানে সাপ ছেড়ে দিলে এরকম সরীসৃপের মতন ওরকম করছে, ঘেন্না করছে। হ্যাঁ, এবার বোঝাতে পারছি না যে ঠিক কিরকম, এটা ক্রিপি সাউন্ড করছে। তখন বলছে কি তুমি কি ঠিক বলছো? আলাম হ্যাঁ, আলাম সেই জিনিসই এরকম ছায়া মতন আমি একটা দেখেছি, সেটা বিশাল আকৃতি, আমার পিছনে এরকম দাঁড়ানো ছিল। আর ঠিক এরকম হওয়ার পরে না আমার চেতনা থাকছে না। 2বার এরকম হলো, যখনই আমি এটা ফিল করেছি আমার কোনো সেন্স নেই।
ও তখন আমার মাকে বলে, আমার মা প্রথমে বলে না ও ভয়টায় পেয়েছে কিছু একটা, মা সার্ভিস করেন। আমার মা প্রথমটা বিশ্বাস করেনি। মা খুব স্ট্রিক্টলি বড় করেছে আমাকে, ভালোবাসা থাকলেও কোনোদিন আগলানোর চেষ্টা করেনি, হ্যাঁ ধাক্কা খাক খেয়ে শিখুক, প্র্যাকটিক্যাল। তো মা ধাত তোর মাথা খারাপ হয়ে গেছে। তো মা একদিন অফিস থেকে আসার সময় আমাকে যা বললো পরে, যে এরকম না ট্রেনে লেখা থাকে, যেরকম কাগজ চিপকানো ট্রেনের বডিতে, লেডিস কম্পার্টমেন্টে, অন্যান্য কম্পার্টমেন্টে যে বশীকরণ ছাড়ানো হয়, জিন ছাড়ানো হয়, হ্যান ত্যান এসব লেখা থাকে। তো তখন মায়ের ওই রকম একটা লেখা দেখে ক্লিক হলো, এরকম কিছু না তো, মেয়েটা বললো একবার দেখে আসি। তো সেদিনও আমার মা অফিস করে এসছে, শুক্রবার দিন বাজার করে মাংস টাংস কিনে নিয়ে বলছে ঠিক করে খাওয়া দাওয়া করছিস কিনা, আসে কালকে শনি রবি আমার দিন ছুটি, তুই অফিসে বল যে একটা দিন ছুটি নিবি, শরীরটা ভালো নেই, তা রান্না বান্না করে কালকে খাওয়া দাওয়া হবে। না ঠিক আছে। বাড়িতে মা এসছে, মা আসার পরে খাবো, এবার আনলাম ঠিক আছে করো রান্না, কিন্তু আমার খেতে ইচ্ছে করছে না, শরীরটা ভালো লাগছে না। তখন বলছে কেন কি আনলাম, না আমার কিরকম মনে হচ্ছে আমার গা গোলাচ্ছে। বলছে তোর বরের কাছে যা শুনলাম তুই তো কদিন ধরে ভালো করে খাচ্ছিস না। আর না আমার ভালো লাগছে না, খিদে নেই। তো আমার হাজব্যান্ড বলছে না কদিন ধরে না ডায়েট খুব খারাপ হয়ে গেছে, আর ওর চেহারাটাও ভাঙছে, বোঝা যাচ্ছে সেটা। কেন কি এই দুটো ঘটনার মধ্যে প্রায় 8-9 দিন 10 দিনের তফাৎ ঘটে গেছে। আগের শনিবার থেকে এই শনিবার 8-9 দিন হয়ে গেছে। কোয়েল বলে আমার সাথে আরেকটি মেয়ে ছিল, ও যদি এই পডকাস্টটা শোনে ওর হয়তো রিকল হবে যে আমার একটু অস্বাভাবিক ফিল হচ্ছিল, আমি সাধারণত তখন ফিল করছি না। ও আমার পাশেই বসতো, আমরা দুজনে একটা রিয়েল এস্টেট কোম্পানিতে কাজ করি। কিরকম ফিল করছিল? বাথরুমে গেছিলাম, বাথরুমে যেখানে ফ্লাশ নেই, টয়লেট নেই, লাইট নেই, একটা আন্ডার কনস্ট্রাকশন জায়গা, আমরা দুজনে ঢুকেছি, ওয়াশরুমে যাব কথাবার্তা বলছি, হট করে ওখানে লাইট আর জলের আওয়াজ হয়। লাইট আর জলের আওয়াজ হয়? হ্যাঁ, অথচ ওখানে কোনো লাইট নেই, জলের ব্যবস্থা নেই। তোমরা ওরকম একটা জায়গায় কেন গেলে? ওটা তো ওয়াশরুমই, ফিমেল ওয়াশরুম, কিন্তু ওই জায়গাটা আন্ডার কনস্ট্রাকশন, লাইট নেই জল নেই, কিন্তু হলো হাইজিন মেনটেন হতো। আমরা যেখানে আছি সেখানটা হচ্ছে, ওই পাশটা নেই, মানে আচ্ছা, মানে আরেকটা আন্ডার কনস্ট্রাকশন জায়গা রয়েছে, ওইখান থেকে তুমি আওয়াজটা পেয়েছো? হ্যাঁ। এবার আমি ওকে দৌড়ে এসে বলি যে হ্যাঁ রে ওখানটা হয়ে গেছে নাকি কাজ? বলছেন না তো। তাহলে বলে আমাকে বলছে তুমি ঠিক আছো, ঘামছো কেন? বললাম না আমার মনে হলো। এবার ও ভিতরে গিয়ে বাথরুমে যখন ঢুকেছে ও একটা কিছু ফিল করেছে, কিন্তু কিছু দেখতে পাইনি। কিন্তু আমাকে বলছে কেন তোমার শরীর ঠিক আছে নাকি, ডাক্তার ডাকবো, কিছু হয়েছে, সত্যি কথা বলছো? বললাম হ্যাঁ। এবার ওই সময় দাঁড়িয়ে আমার কাছে না, আমি তখন মনে হচ্ছে কি আমি দাঁড়িয়ে আছি কিন্তু শরীর যেন চলছে না, ভাসছে, হাওয়ায় ভাসছে এরকম মনে। সবাই চেনা কিন্তু কাউকে যেন আঁকড়ে ধরতে পারছি না, বিশ্বাস করানোর মতন কিছু আমার কাছে শব্দ নেই বলবো। তখন বললাম স্যার একটা কথা বলবো। বলছে হ্যাঁ বলো। স্যার আমি রিজাইন দিতে চাই। বলছে কি বলছো, ভেবে বলছো কথাটা? হঠাৎ তুমি তখনই ডিসিশন নিলে? হ্যাঁ। এবার আমি কাউকে বাড়িতে বলিনি, সেদিনই রেজিগনেশন বলে তুমি ভেবে কাজটা করো, সামনের সপ্তাহে করো, কোনো চাপ নেই। বললাম না স্যার আমার শরীর বইছে না, আমি পারছি না। তখন বলছে আচ্ছা আমি এটা অ্যাকসেপ্ট করছি না, কিন্তু আমি চিঠিটা রাখছি, তুমি আমাকে সামনের সপ্তাহে তবু কল করে জানিও, শরীর কেমন থাকে আমি না হয় ফোন করবো বা তুমি আমায় জানিও। ঠিক আছে। চিঠিটা যে দিলাম, দিয়ে বেরোলাম, আমি বাড়িতে কাউকে কিছু বলিনি, আমার হাজব্যান্ডকেও কিছু বলিনি। ও যথারীতি এসছে পিক করতে আমাকে বাইক নিয়ে। যাচ্ছি, অফিস থেকে বেরোচ্ছি, বাইকে উঠলাম, শরীর কিছু মনে হচ্ছে নেই, হাজব্যান্ডকেও চিনতে পারছি না, তাকিয়ে রয়েছি, অদ্ভুত একটা ফিল মনে হচ্ছে, কিছুই যেন কাজ করছে না ভেতরে, না সুস্থভাবে সাইকোলজিক্যাল ব্যালেন্স পাচ্ছি, না শারীরিক ফিজিক্স বুঝতে পারছি, শরীরের ওজনটাও মনে হচ্ছে না হালকা হয়ে গেছে, একটা অদ্ভুত ফিল হচ্ছে। ওইভাবেই না মানে প্রায় ঝিমিয়ে পড়ার মতন অবস্থায় বাইকে ঘাটটা এরকম নুয়ে যাচ্ছে, ড্রাইভ করছো, ঠিক প্রচন্ড নেশা হয়ে গেছে, একটা ঘোরের মধ্যে থাকলে হয় না যে সব যাচ্ছে সব আসছে দেখছি কিন্তু ফিল করতে পারছি না, মানে দেহটা যেন আমার নয়, এরকম নিজের উপর নিজের কোনো কন্ট্রোল নেই। আমরা গল্প শুনেছিলাম ছোটবেলা, বিক্রম বেতালের গল্প, ঠিক ওই রকম একটা ফিল। এবার যখন আসছি দমদম থেকে,
ওখানে একটা ধাপা বলে জায়গা আছে না, বিশাল ময়লা ফেলা, ওখান থেকে হুট করে আমার হাজবেন্ডকে আমি বলি ধাক্কা দিয়ে ব্রেকটা চাপার পিছন থেকে চেষ্টা করি। আমাকে বলে, এই পাগল হয়ে গেছো, পড়ে যাবো তো, 70 থেকে বাইক চলছে, পড়ে তো মরে যাবো, দুজনেই শেষ হয়ে যাবো, গাড়ি চেপে দিয়ে বেরিয়ে যাবে। তখন আইলাম না, আমি না বুঝতে পারিনি। ওটা ফার্স্ট ট্রমা আমার হাজবেন্ড পায়, যে এটা কি করে সম্ভব, যে মেয়ে এরকম অসুস্থ হয়ে রয়েছে, হুট করে পিছন থেকে ধাক্কা দেবে কেন, বাইকটাকে বন্ধ করার জন্য। তুমি বলছো যে আমি বুঝতে পারিনি? না, আমি বুঝতে তুমি নিজেও জানো তুমি কেন? না না, তখন ওই একটা ফ্রিকশন অফ সেকেন্ডের একটা ইন্টারভেল মতন আসে, এটা বুঝতে পারলাম। ওই ইন্টারভেলটার কোনো মেমরি থাকছে না, তুমি জাস্ট করে দিচ্ছ কিছু। হ্যাঁ, ওইটার ইন্টারভেলটার কিছু রিমেম্বার নেই, আমার মেমোরিতে নেই ওটা। এবার দক্ষিণেশ্বর ক্রস করলাম, মানে যেমন খুব আনমনে আমরা কোনো কিছু করে ফেললে আমরা নিজেরাও জানি না সেটা আমরা একটা চেনা জিনিস হয়তো কাছেই রাখলাম, কিন্তু ওটা আবার পরে খুঁজতে গেলাম আর খুঁজে পেলাম না, ওই মুহূর্তটাই আর মাথার মধ্যে নেই যে ওই জিনিসটা কোথায় রেখেছি। হ্যাঁ, এরকম কাইন্ড অফ একটা মোমেন্ট। এবার বাড়ি যাচ্ছি, যথারীতি বাড়ি গিয়ে ফ্রেশ হলাম। মা বলছে, ধুর তুই ছিলি না, আমরা যা হোক করে এবেলাটা খাচ্ছি, এবার রান্না করবো। আল্লাহ, আমার শরীরটা না ভাল লাগছে না, কিছু করো না। তাহলে কালকে রবিবার, কালকে করো না। তো মা তো শুক্রবার দিন এরকম মাংস নিয়ে এসছে, চিকেন এনে রাখা ফ্রিজে। আলাম থাকুক, কালকে করো, আজকে শরীরটা ভালো, দুটো সিদ্ধ ভাত হোক, যা হোক খেয়ে শুয়ে পড়বো। খুব ফেটাল কোনো শারীরিক অসুস্থতা হলে মানুষ যেমন করে, কিন্তু সে মন থেকেও হেরে যায়, শারীরিক দিক থেকেও হেরে যায়। পারছি না, মানে শরীরটা যেন বোঝা হয়ে গেছে, পেরে উঠছি না। এবার রাত্রিবেলা শুয়েছি, এবার আমার মা যেহেতু এসছে, আমি, মনা, মা বেডরুমে, আমার হাজব্যান্ড একটা কুশন ম্যাট্রেস নেওয়া ছিল, নতুন ফ্ল্যাটে শিফট করেছি, বাইরের খাটটাট কিছু কেনা হয়নি, বাইরে যেহেতু মা এসছে তো আমাদেরকে বেডরুমে দিয়ে মা, ও বাইরে শুয়েছে ম্যাট্রেসটা পেতে মাটিতে, মা আমি এরকম খাটের মধ্যে, আমি সাইডে বরাবর, আজও সাইডে, আমার কি সাইডে, রাত্রিবেলা আমি বাথরুম যাই, সাইডে শুই। তারপরে মা শুতে ভয় পায়, কারণ আমার ছোটবেলার শোয়া খুব খারাপ ছিল, আমি গায়ে পায়ে পা তুলে দিতাম, তো আমার পাশে কোনোদিন মা সেরকমটা শুতো না। তার মা এরকম শুয়ে রয়েছে, রাত্রিবেলা মা যা বললো ঘটনা, যে রাত্রিবেলা মা উঠেছে বাথরুমে যাবে, দেখে যে হলে কোনো লাইট নেই, অথচ আলো জ্বলছে, তার মানে ফ্রিজ খুলেছে কেউ। মা এই দৃশ্যটা দেখে হাত পা কেঁপে, মা ঠান্ডা হয়েছে, মা তারপর থেকে বলেছে ওর পাশে আমি আর শোবো না। ওই কাঁচা মুরগির মাংসটা আমি বসে বসে চাবিয়ে চাবিয়ে খাচ্ছি, রক্ত মাখা। তোমার কিছু মনে নেই? কিচ্ছু মনে নেই। ঠোঙাটা হাতে, কালো ঠোঙায় চিকেন দেওয়া হয়, মা দেখছে, হ্যাঁ, বিকৃত ভাবে মার দিকে তাকাচ্ছিও না, পাত্তাও দিচ্ছি না, চাবিয়ে খাচ্ছি কটমট কটমট করে, কাঁচা হাড় সমেত রক্ত মাখা মুরগির মাংস খাচ্ছি। তোমার সেন্স কখন আসলো? পরের দিন সকালবেলা। মাঝখানের ওই মুহূর্তটা তুমি কিচ্ছু জানি না। তুমি কি আবার শুয়ে পড়েছো? হ্যাঁ, মা বলছে কিছু হয়ে যাক আমি ওর পাশে শোবো না, ওর ঘরে আমি শোবো না। ওকে, আমার হাজবেন্ডকে বলছে তুমি বোঝো আমি বাড়ি যাচ্ছি বলে আমার মা আসলে ওই ট্রমাটা নিতে পারেনি না, বুঝে উঠতে পারেনি, নাকি কোথাও পরামর্শ করতে গেলে আলাদা হয়েই থেকে করতে হবে, এইখানে থেকে মায়ের মাথা কিছু কাজ করছে না। স্বাভাবিক, মানে চোখের সামনে যদি ওরকম মেয়েকে দেখে প্রবলেম ফেস করে তাহলে সে সমাধান খুঁজবে। হ্যাঁ, এবার চোখের সামনে মা ওই দিনটা বেরিয়ে গেল। এবার সকালবেলা কি বললো, এটা কিভাবে সম্ভব? তখন আমাকে আমার হাজবেন্ড বলছে, এই তোমার কি হয়েছে, কিছু কি হয়েছে? আমি না রেজিগনেশন দিয়ে দিয়েছি। বলছে হ্যাঁ? হ্যাঁ। ও আবার মাকে ফোন করে, মা বললো দুনিয়ার ঘর ছড়ানো, একটা সংসার, একটা বাচ্চা, খরচা, নতুন ফ্ল্যাট, তুই বললি সব গুছাবি, চাকরিটা ছেড়ে দিলি, কি করবি? ওর ঘাড়ের ওপর সব এসে পড়বে এবার, তুই কি করলি? এটা বলিসও তো নি। আমি কিছু বুঝতে পারছি না। এবার তুমি যখন রেজিগনেশনটা দিলে তখন কি তুমি সজ্ঞানে দিয়েছো নাকি? আমি কিচ্ছু জানি না। ওকে, মানে ওটাও তুমি নিজ জ্ঞানে দাও না? আমার ভেতর থেকে তখন কিছুই কাজ করছে না, শরীরটা অন্য কেউ হ্যান্ডেল করছে। মানে তোমার শুধু মনে আছে তুমি রেজিগনেশন? হ্যাঁ, মানে সামহাও কিছু কিছু জিনিস রেকর্ড হচ্ছে, কিছু কিছু জিনিস রেকর্ড হচ্ছে না। মানে আমি যদি বোঝানোর চেষ্টা করি যে তোমার গাড়ি তুমি চালাচ্ছ না, অন্য কেউ চালাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে তুমি স্টিয়ারিংটা হাত রেখেছো বটে,
কিন্তু এক এক সময় ফিল করতে পারছো না যে তুমি চালাচ্ছ। আর তোমার ক্ষেত্রে ব্যাপারটা এখন আর শুধুমাত্র মেন্টাল নেই, ফিজিক্যালি হয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরো সেটা ডিপ হচ্ছে। আমার হাজবেন্ড একটু শকড, চাকরি ছেড়ে দিল, তার মানে তখন ও শিওর যে দ্যাট ইজ নট নর্মাল। এত ম্যাচিওর একটা মানুষ, হ্যাঁ কিছু একটা নিশ্চয়ই হয়েছে যেটা। এবার ও কি করলো, নিজের একটা উপস্থিত বুদ্ধি থেকে জোরে জোরে টিভিতে হনুমান চালিসা চালিয়েছে। এইবার যদি কেউ আমার তাণ্ডব দেখে বাড়িতে, কি করছিলে? আমার হাজবেন্ডকে ধরে জাগিয়ে দিয়েছি, এরকম গলার এখানটা ধরে এরকম ঝুলিয়ে দিয়েছি, ওর হাওয়ায় পা দেয়ালের সঙ্গে ঝুলছে। এটা তো ডান হাতে, এটা তো ডান হাতে বললাম, আমি তুলেছিলাম ওকে বা হাতে, আমায় যা বলেছে। তো মা ছিল তো না, মা তো চলে গেছে মনা দিদার বাড়িতে। এরকম অবস্থায় বাচ্চাটাকে রাখবে না বলে ওকে সরিয়ে দিয়েছে। ওর হাওয়ায় পা তো এরকম ছাড়ানোর জন্য চেষ্টা করছে হাতটা, আর তখন আমি পাগলের মতন ওকে দেখে হাসছি, বন্ধ করো এটা, তখন বন্ধ করে দেয়। তখন আমার মা আমার হাজবেন্ড দুজনে বুঝলো যে অনেক দূর গড়িয়ে গেছে। ও যেটা বলছে যে শরীর ভালো লাগছে না, খেতে ইচ্ছে করছে না, এটা কোনো শরীরের রোগ না, দেয়ার ইজ সামথিং। যেই দিন জানলা খুলে শুরু হয়েছিল ব্যাপারটা, এখন সে জানলা দরজা ভেতর থেকে বন্ধ করা শুরু করেছে। তখন অনেকটা ঢুকে গেছে। হ্যাঁ, এবার আমি তো পরে পরে শুনছি সবাই যেটা বলছে, আমি তো ম্যাচ করতে পারছি না, কানেক্টিভিটি হচ্ছে না, যে কোথায় ছেড়েছিলাম সূত্রটা, এখন সূত্রটার সাথে সেটা ম্যাচ করছে না, মেলাতে পারছি না। হেল্পলেস একটা সিচুয়েশন। হ্যাঁ, এবার বাড়ি পজেসড। হ্যাঁ, টোটালি। আমার হাজবেন্ড আমার কাছে শুচ্ছে, কিন্তু আমার পাশে আসতে চাইলে, মানে এরকম যে ও এরকম খাটে আমার পাশে শোয়া, ও এরকম ভাবে একটু উঁচু বালিশ নেই, যাতে কেউ খুব গাঢ় ঘুমে না শুয়ে পড়ে, একটু উঁচু বালিশ নেই, যাতে চোখে চোখে খেয়াল রাখতে পারে শোয়া। হ্যাঁ, ও যদি এরকম আমাকে ডাকতে আসছে, আমি কথাটা বলছি, এই হাত দিয়ে এরকম ধরে নেবে, এরকম আমাকেও ছুতে পারছে না। এবার বসে আছি, এবার না একটা জিনিস খুব ওই দিন থেকে ক্রস করে, যে এরকম এরকম দোলা, এটা নতুন শুরু হয় যে একটা ইরিটেশন সবসময়। হ্যাঁ, বুঝে নেবো, যা হবে আয় দেখছি, এরকম একটা ব্যাপার, খুব ডেসপারেটলি বডি ল্যাঙ্গুয়েজ শুরু হয়। এবার আমার হাজব্যান্ড ও বলছে যে কি করলে তোমার ভালো লাগবে বলো। বললাম জল খাবে না, খাবার খাবে না, টিভিটা চালাবি না। তখন আর তুমি আপনি হাজব্যান্ডকে যেইভাবে মানুষ সম্বোধন করে সেটা নেই, তুই টাকারি, মানে যেটাকে আমরা ভালোভাবে সামাজিকভাবে নেই না, যে নিজের স্বামীকে কেউ এইভাবে কথা বলে না এই ল্যাঙ্গুয়েজে, এই টোনে, তুই টিভিটা চালাবি না। বলতে না ঠিক আছে চালা, ছেড়ে দাও, চালাচ্ছি না। তো খানিকক্ষণ ছেড়ে ছেড়ে একটা অদ্ভুত মানে বডি ল্যাঙ্গুয়েজ, ও যেটা বলছে যে যেটা আমার নয়, ওকে, হাঁটাটা আমার নয়, তোমাকে অনেক দিন ধরেছে, হ্যাঁ হাঁটাটা আমার নয়, তোমার মধ্যে কিছু ভয়েস ওভারটা এরকম হচ্ছে যে আমার ভয়েসই কিন্তু একটু ভারী, আচ্ছা একটু ভারী, আর হাসলে ইটস লাইক, যদি আমি কাউকে মনে আঘাত দেওয়ার জন্য বলছি না, আমরা যদি কোনো ট্রান্সজেন্ডার যাদের গলা একটু ভারী, তারা হাসলে যেরকম হাসিটা হবে ওরকম ধরনের একটা ভারিক্কি হাসি, অট্টহাস টাইপের, ওরকম ভাবে খুব, মানে মানুষ যেন হয় না, মানে মজা নিচ্ছে আর কি, এরকম একটা ব্যাপার, ওরকম একটা হাসি। তো আমার হাজব্যান্ড আমার মায়ের সাথে খুব পরামর্শ করে যে কি করা যায় কি না করা যায়। তো এই ঘটনাগুলো ঘটতে ঘটতে একটা টাইম হয়ে যায় 15 দিন 20 দিন, যে গলার হাড়টার বেরিয়ে আসছে, শরীরটা ভালো না, নাইটি পরে থাকলে গলা ঢলঢল করছে। তো মা আমার মাসির সাথে পরামর্শ করে, আমার মাসি সোদপুর ঘোলায় থাকে। আচ্ছা, মাসি মাকে পরামর্শ দেয় যে তোদের ওখানে আছে আশেপাশে এরকম, মাসি বিশ্বাস করে এই ঘটনাগুলো, তারও ব্যক্তিগত জীবনে পারিপার্শ্বিক আত্মীয় স্বজনের কাছে কিছু কিছু ঘটনা দেখে শিখে বুঝে ব্যাপারটা বলে, বল না কাছাকাছি কোনো মাজার থাকলে বা কোনো ঠাকুর বাড়ি টাড়ি থাকলে নিয়ে যাবে, ওরা বলতে পারবে। তো এইবার ঘটনাটা যেটা হয়, আমার হাজবেন্ড নিয়ে যাওয়ার চেষ্টা করে। শুক্রবার দিনকে আমাদের উত্তরপাড়ায় ইমাম সাহেব বসেন, একটা মাজার আছেন শখের বাজারে, ওইখানে। তো
কি ওদের কথা হয়েছে আমি তো কিছু জানি না। তো মাতে ওতে কথা হয়েছে ফোনে, তো আমাকে নিয়েও যাবে। তো আমরা যখন শিবতলা ক্রস করে ওই দিকেই যাচ্ছি, এখন ওখানে ইউনিমার্ক রিভেরা বলে একটা বড় অ্যাপার্টমেন্ট হয়েছে, বড় একটা সোসাইটি তৈরি হয়েছে। তখন ওগুলো কিচ্ছু ছিল না, এখন KFC হয়ে গেছে, ওখানে কিচ্ছু ছিল না তখন। একটা বুড়ো বটগাছ, অনেক পুরনো, শিমুলতলা। ওখান থেকেও যখন বাইকটা রেস করে, ওর 40-তে বাইক, 38-40-তে, ও যখন উত্তরপাড়া আসার চেষ্টা করে, দেখে সাট করে বাইক আমি নেই, রানিং বাইক থেকে আমি নেই। কোথায় তুমি? আমি শখের বাজারের আর খানিকক্ষণ আগে দাঁড়িয়ে। ও আবার বাইক ঘুরে যাবে, শরীর খারাপ, যে পড়ে তো যায়নি, অ্যাক্সিডেন্ট তো হয়ে যাবে, কিছু একটা ঘটে যাবে ঘটনা। তখন আবার বাইক ঘুরিয়ে ও পিছনে আসে, এসে জিজ্ঞাসা করে যে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? দেখে আমি দাঁড়িয়ে আছি দিব্যি। মানে ও এতক্ষণ যে চালাচ্ছিল বুঝতে পারেনি না, পিছনটা যখন হালকা থেকে নেই। আর ও তখন আমি নাকি ওকে জিজ্ঞাসা করছি তুই আমায় কোথায় নিয়ে যাচ্ছিস। আচ্ছা, তখন ও আর কিছু না ভেবে, না কোথাও না, আমরা ভেবেছিলাম তুমি একটু বাইরে বেরোলে তোমার ভালো লাগবে, ব্যাপারটা ধামা চাপা দিয়ে আমাকে আবার বাড়ি নিয়ে চলে আসে। ও বোঝে যে এবার বেগতিক, আজকে নিয়ে যাওয়া যাবে না। আবার ওদের মধ্যে পরামর্শ হয়, মা বুঝলো যে এরম ভাবে হবে না। মাসির সাথে আবার কথা হয়েছে এই নিয়ে। তো মাসি বললো ঠিক আছে, ওখানে যখন হচ্ছে না, এক কাজ কর, আমাদের মধ্যমগ্রাম বোর্ড ঘরে না, এখানে একজন ফকির বাবা আছেন, উনি খুব ভালো এইসব কাজ করে, অনেকে জানবে। মধ্যমগ্রাম বোর্ড ঘর এইটার জন্য ফেমাস, এই সবগুলোর জন্য। ওখানে কিছু বিধি এরকম হয়, এই যে পজেস্ট হওয়া, জল পড়া, এইসব করা, এইসব হয়। আমি তখন এগুলোর ব্যাপারে কোনো আইডিয়া ছিল না, আমি তখন অন্য ডাইমেনশনের মানুষ, আর এসে পড়েছি এমন অন্য ডাইমেনশনে। কাউকে যদি হঠাৎ পৃথিবী থেকে নিয়ে গিয়ে মার্সে ছেড়ে দেওয়া হয়, সে তো রিয়েলাইজই করতে পারবে না। আমার সেরকম অবস্থা। আর তো সারাদিনের কিছু টাইমের আমার তো কোনো মেমোরিই নেই। স্বাভাবিক, আমি তো কিছু জুড়তেই পারছি না, তার জুড়তে জুড়তে আবার তো মেমোরি লস হয়ে যাচ্ছে। এবার বোর্ড ঘরে নিয়ে যেতে বলেছে। তো আমার হাজব্যান্ড বলছে ঠিক আছে। তো বাইক পার করেছে, পরের দিন আমাকে ফ্রেশ করিয়ে নিয়েছে। তো বলছে যে ঠিক আছে নিয়ে আসো। তো বলছে কি কোথায় নিয়ে যাওয়ার কথা বললো মাসির বাড়ি নিয়ে যাচ্ছি। তো খুশি হওয়ার কথা, হ্যাঁ যাচ্ছি, হ্যাঁ করছি, হ্যাঁ চলো, এরম ভাবে টোনটাই বদলে। হ্যাঁ, মানে সবসময় আর কি যুদ্ধং দেহি রণং দেহি এরম অবস্থা, ইরিটেশন, ফ্রাস্ট্রেশন সবসময়। এবার ও বলছে আমি বাইক বার করছি, তুমি নিচে আসো। হ্যাঁ আসছি, হ্যাঁ যা, ডোন্ট কেয়ার। তো নিচে আমি, আমাদের যেহেতু লাভ ম্যারেজ, খুব ক্লোজ আমরা। ও কতটা যে সহ্য করেছে, ও বলেই আমার সাথে সংসার করছে। হ্যাঁ, ওই মুহূর্তগুলো শুধু নিজের জন্য না, গোটা পরিবারের জন্য অনেক চ্যালেঞ্জিং হয়ে যায়। মেয়েকে নিয়ে আসছে না, মেয়ে দূর থেকে কখনো কখনো এনে দেখাচ্ছে যে মামার শরীর ভালো না, তুমি পরে আসবে, আবার দিদার বাড়িতে পাঠাতে হচ্ছে। বুঝতে পেরেছি, প্যাথেটিক একটা সিচুয়েশন। এবার বাইক যখন ডানলপ ক্রস করে কামারহাটি ঢোকে, আবার সেই যেরকম আমি ধাপার মাঠের কাছে করেছিলাম, পিছন থেকে ভট করে বাইকটা থামানোর চেষ্টা, সেরকম। তো বলছে কি হয়েছে, পড়ে যাবো তো তুই। আমি ওর পিছনে আস্তে করে, ওর বাইক চালাচ্ছে, ওর এইখানটায় হাতটা রেখে বলছি এরকম চেপে ওকে বলছি ঘাড়ের কাছটা, যেখানে নিয়ে যাচ্ছিস তুই অব্দি জানতে পৌঁছাবি তো। আর সেই গলার আওয়াজটা আমার নয়, ইটস লাইক আ মেল পারসন। বাবা, ব্যাপারটা কতটা ভয়ঙ্কর আমি সেটাই ভাবছি। মানে খুব সব থেকে বেশি তো ভয় লাগে এটাই, যখন চীনা মানুষের মধ্যে পজিশন হয়। আমার হাজব্যান্ড হেসে বলছে তুই চেষ্টা করে দেখ। ও এতটা ঠান্ডা মাথার মানুষ, ও ভেতর থেকে এই জিনিসটা যে আমার ওয়াইফকে আমাকে ঠিক করতে হবে, তাতে যা হওয়ার হোক হয়ে যাক। ও ওকে হেসে এই টোনটা দিয়ে বলে যে তুই চেষ্টা করে দেখ। আর ঠিক ওইটুকু ঘোলার মোড় আসার আগে, কামারহাটি থেকে ওই সোদপুর শ্রীনিকেতনের রাস্তাটা যে ঘুরছে, ওইটুকুর মধ্যে 3-3বার গাড়ির তলায় ঢোকানোর চেষ্টা হয়েছে আমার হাজব্যান্ড। একটা ফুল ফোর্সেস রডালা গাড়ি যাচ্ছিল, এক্সেলারেটর বেশি করে দেওয়া হয়, আর সেগুলো আমার কোনো মেমোরাইজেশন নেই মাথায়। তারপরে হুট করে বাইক বন্ধ হয়ে যায়, পিছন থেকে গাড়ি আসছে। এবার 3বার এরকম অ্যাটেম্প্ট হওয়ার পরে, বিজি রোড অ্যাটেম্প্ট 3বার এরকম হওয়ার পরে একটা জিনিস আমার হাজব্যান্ড বলে যে সেই সময় কিছুক্ষণের জন্য একটা জিনিস, যে একটা ডুয়েল ভয়েস শোনা যায়, সেইটা আমার ভয়েস আর একটা ভয়েস, যে এন্টিটি রয়েছে। হ্যাঁ,
তখন হয়তো এইটা আমার ভেতরের যে মানুষটা তার বিবেক নাড়িয়েছে যে এবার আমাকে ঘুরে দাঁড়াতে হবে, আমি এবার হেরে যাব না, কেন ও আমার চোখের সামনে আমাকে দিয়ে ওকে মারার চেষ্টা করা হচ্ছে। আমার শরীরটা তো লোকে কি বলবে, আমি আমার হাজবেন্ডকে খুন করেছি, ঠিক তাই তো সমাজের কাছে তো তাই। হ্যাঁ, আমার যখন ইনভেস্টিগেশন হবে, আর ইনভেস্টিগেশনের সময় ভূত প্রেতের কোনো কেউ নেই তখন, আই অ্যাম দ্য গিলটি পারসন। একদম এক্সস্টেড, সিঁড়ি দিয়ে উঠতে পারছি না। মাসির বাড়িতে একটি ল্যাব্রাডর আছে, ওর নাম তোজো। ও আমাকে খুব ভালোবাসে, আমাকে দেখলে একেবারে ওর বডি ল্যাঙ্গুয়েজ একেবারে আইসক্রিমের মতন মেল্ট হয়ে যায়। আর সেই দিন ও আমাকে দেখে পাগলের মতন চেঁচাচ্ছে, কি হলো, হ্যাঁ কি হলো, আয় না করে পিছন দিকে যাচ্ছে, গিয়ে বসে রয়েছে এরকম মাসির খাটের উপরে আমাকে বসিয়েছে। এবার ও এরকম দূরে, এতটা দূরে, আয় আমার কাছে, ও কিছুতে আসছে না, ও রয়েছে এরকম, ওর ইচ্ছে হচ্ছে বুঝতে পারছি, এরকম এরকম লেজটা এরকম নাড়ছে, কিন্তু আমার কাছে আসছে না। তখন দেখলাম মা মাসি চা খাচ্ছে, আলাদা কথা বলছে কিছু বারান্দায়। তখন বলছে যে এখান থেকে চল। তখন আমার হাজবেন্ড বললে বাইকে নিয়ে যাওয়া মাসি পসিবল নয়, তোমরা তো জানো না বাইকে উঠলে এই যে কি করলো। মা বলে হ্যাঁ তুমি ঠিক আছো তো? শরীর বলে ঠিক আছি, বেঁচে আছি, এই অবধি বেঁচে আছি, না হলে তো থানা পুলিশ হলে তো হয়েই গেল, আমি তো থাকলাম না, এরপরে আর কিছুই থাকবে না। কত রকম কিছু হয়ে যায় না। আমার মা তখন শকড, তখন বলছে যে ঠিক আছে এখান থেকে একটা অটো করে বা যা হোক একটা কিছু করে নিয়ে যাওয়া হবে। মাসি বলছে না, খোলা কিছুতে নেওয়াটা ঠিক হবে না, একটা মারুতি ভ্যান বা কিছু বলি, আমার জামাই হোক বা কাউকে বলি, ওর একটা ব্যবস্থা করবে। তো ঠিক আছে, একটা মারুতি অমনি ভাড়া করা হলো, ওখান থেকে ওইটুকু যাওয়া হলো। তো ওখানে আমাকে গাড়িতে তোলা হলো, আমার বডি ল্যাঙ্গুয়েজ খুব ডেসপারেট। তো যেখানে নিয়ে গেল মধ্যমগ্রাম বোর্ডঘর, ওখানে সামনে একটা ক্রিমিশন গ্রাউন্ড যেখানে কবর দেওয়া হয়, আর একটা বড় মাজার। আচ্ছা, ওখানে একটা ছোট্ট ঘরের মধ্যে একজন বাবা বসেন, ফকির বাবা। উনি একসময় হয়তো মৌলবী ছিলেন বা কিছু ছিলেন, আমি ঠিক ব্যাকগ্রাউন্ড জানি না। আমার খুব অল্প মনে আছে ওই টাইমটা, মানে তোমার ওই টাইমের স্মৃতিটা খুব আবছা। হ্যাঁ, আমি হালকা। এবার গাড়ির থেকে নামতে যখন বলা হয়েছে যে তুই নাম, আমি বলেছিলাম যে হ্যাঁ আমি নামবো না। তুই নাম না, ওরা না কিচ্ছু হবে না, নাম না। এইবার তখন যখন নাবার পর থেকে, যখন ওই যে নামবো না যেটা বলেছি সেটা আমার গলার আওয়াজ, তার নাবার পর থেকে যেটা, সেটা আমার গলার আওয়াজ না। তখন একটা মানুষের মধ্যে থাকে এরকম একটা ব্যাপার থাকে না, এরকম ওই যে ঝাঁকুনিটা দুলুনিটা ওইটা চলছে, আর সেটা আরো অ্যাগ্রেসিভ ওয়েতে হচ্ছে। এবার বলছে যে এখনো আমার ছাড়াও অন্যান্য লোকেরও অনেকে সমস্যা নিয়ে বাবার কাছে এসছে লোকে। এবার গ্র্যাজুয়ালি তাদের কথা শোনার পরে তো অ্যাকর্ডিংলি আমার লাইন আসবে, আমার কথা, আমার বাড়ির লোকের কথা উনি শুনবেন। আর ততক্ষণে আমি একা একা হাসছি, দাঁত কিরমির কিরমির করছি, হ্যাঁ এগুলো করছি। এবার একটা কিছু একটা লেখা আছে, সেটা উর্দুতে লেখা ছিল ওখানটায়, ওটা আমি পড়েছি। হ্যাঁ, এবার কিভাবে পড়েছি আমি জানি না, আমি তো জানি না ল্যাঙ্গুয়েজ, জানো না, একটা ল্যাঙ্গুয়েজ ব্যারিয়ার তো থাকেই না মানুষের, এটা ব্যারিয়ারটা তো বুঝতে পারছি। এবার ওরা যেটা বললো, আমার হাজবেন্ড বললো যে তুমি ওই লেখাটা পড়লে, কিছু একটা ওনাকে বললে, উনি তখন যারা এক্সিস্টিং বসেছিল বললো আপনারা একটু বাইরে যান, এদের ব্যাপারটাকে শুনে নি, তাদের সবাইকে দূরে বলে একটু দূরে থাকুন, সিরিয়াসনেসটা বুঝতে। হ্যাঁ, উনি বললেন একটু দূরে থাকুন, এই এরিয়াটা থেকে একটু দূরে থাকুন। উনি দুটি ছেলেকে ডাকলেন, বলছে তোরা এখানটা দাঁড়া, ওরা যেন অসুবিধায় না পড়ে। তখন আমাকে কিছু একটা উনি বলেন, তা আমি একদম ওনার কানের কাছে গিয়ে কিছু একটা বলি ওই বাবার কাছে। আচ্ছা, হ্যাঁ, আর হো হো করে হাসছি তখন, আর পাটিকটিক এরকম পাটিকটিক করছি। তখন উনি বলছেন যে একে আপনারা এরম ভাবে কি করে নিয়ে এসছেন, একে কে কে এসছে আপনাদের সাথে? বলছে যে এই তো আমি, আমার বোন, আমার বোনের মেয়ে, আমার মাসি বলছে, আর ওর হাজবেন্ড। বলে 12-15টা শক্তপোক্ত ছেলে নিয়ে আসুন, ও তো আমায় মেরে ফেলবে, আমি ওকে কিচ্ছু করতে পারবো না। কানে কানে কি বলেছিল আমি কিচ্ছু জানি না। উনি বলেননি কি বলেছিল? না, উনি একটা কথা বলেছেন যে একা ওকে কিভাবে নিয়ে এসছো। তার মানে এটা যে ও ওনাকে চেনে বা ও জানে ওর ক্ষমতা কতদূর, ওর থেকে ওর কোনো ভয় নেই, বা হয়তো কানে কানে ওকে ওর পরিচয় দিয়েছে। হ্যাঁ, কিছু একটা, যেটা ও যখন বলছে যে একে কি করে এত দূর নিয়ে এসছো। এবার যখন এই ঘটনাটা বলার পরে আমি বাইরে দাঁড়ানো,
আমি ডেসপারেটলি দাঁড়ানো বাইরে, কি করা আছে কর। হুম উনি বলছেন এই তো আমায় মেরে ফেলবে, 12-15টা শক্তপোক্ত হাট্টাগাট্টা ছেলে লাগবে, হুম এনেছেন কি, না হলে ওকে ধরা যাবে না, ওকে তো ধরে রাখা যাবে না, তো এখানে যত লোক আছে মেরে ফেলবে। তখন আমার মা বিশ্বাস করলো যে ভূত প্রেত সিং আছে, আর সেটা ডেসপারেটলি আমার জীবন মা নিতে লাইফে প্রথমবার বিশ্বাস হ্যাঁ। করলো যে ভূত আছে। আছে, আর সেটা তার মেয়ের শরীরে ডেসপারেটলি তার মেয়েকে মারতে উদ্যত। আসলে এটাই হয়, মানে আমাদের নিজেদের সাথে বা নিজেদের কাছের মানুষের সাথে না ঘটলে আমাদের বিশ্বাসটা কখনো দৃঢ় হয় না। এই অভিজ্ঞতাটা যে এতটা প্যাথেটিক হবে, মানুষের হয় যে বাড়িতে দেখেছি বা কিছু হয়েছে, বাড়িতে পুজো পাঠ করালাম বা কিছু করালাম, হয়তো ঠিক হয়ে গেল, কিন্তু এই যে ঘটনাটা, যে বুঝতে পারছে যে দিনের পর দিন আমি এবার শেষের পথে এগোচ্ছি আর কি। এবার মানুষের তো একটা শরীরে অতখানি একটা এনার্জি নেওয়ারও ব্যাপার থাকে, তার তো শরীরে এনার্জি ক্যাপাসিটি সেটা নাও হতে পারে। আমি যখন এরকম কন্ডিশনের মধ্যে আছি, তখন আমার মা বলছেন যে ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওকে গাড়িতে বসাও। আমি গিয়ে বাড়িতে বসে আছি, আমার হাজব্যান্ড, মাসি, মা, ওরা ওইখানে দাঁড়ানো, আমি গাড়িতে বসা। গাড়িটা এখান থেকে 25 মিটার মতো দূরে, রাস্তার কাছে একটা পার্কিং মতন আছে, একটু চওড়া জায়গা, ওইখানটা। আমার হাজব্যান্ডকে আমি ডাকছি এইভাবে, হ্যাঁ, ডেসপারেট বডি ল্যাঙ্গুয়েজ। ও এলো, ও এবার বলছে হ্যাঁ বল। আমার হাজব্যান্ড নন বেঙ্গলি, তো ও বলছে হ্যাঁ বল। যেন দুজন পুরুষ মানুষের আর্গুমেন্ট হলে যেরকম হয়, একজন মহিলাকে নিয়ে টানাটানি, সেরকম একটা হ্যাঁ বল। এবার আমি ওকে বলি ये कुछ नहीं कर पाएगा, তো আমার হাজব্যান্ড বলে দেখতা হুঁ। ये कुछ नहीं कर पाएगा মানে মৌলবী। হ্যাঁ, এবার মাকে, মাসিকে হয়তো কিছু বলেন, কিছু টিপস বা টোটকা উনি দেন, কিছু জিনিস দিয়েছিলেন, একটা বিড়ির মতন জিনিস, একটা হলুদের প্যাকেট, একটা বাটিতে তেল, জল, যেগুলো বোতলে ঢালছিল দেখলাম, তেল পড়া, জল পড়া, এরকম কিছু কিছু জিনিস এরকম একটা প্লাস্টিকে বেঁধে নেয়। বলেছে ওইটা ধোয়াটা পোড়াতে, যাতে কি স্মেলটা আমি নেই। আর একটা ওই হলুদ টাইপের কিছু দিয়েছে, ওটা কপালে লাগাতে। আর জল পড়া, তেল পড়া, যেটা আমি খাবো বা কনজিউম করবো তাতে একটু একটু মিশিয়ে দিতে। আবার জলটা কমে আসলে, তেলটা কমে আসলে তাতে আবার পরিষ্কার জল আর তেল ঢালতে হবে, এরকম একটা কিছু বলেছে। এবার আর একটা যেটা বলেছে সেটা হচ্ছে, আমার চুল তখন বড়, এত ছোট না, বলছে খানিক, আর চুল খোলা চুল রাখার আমার বরাবর শখ, এখন আমি চুল খোলাই রাখি। তো এখন একটা তফাৎ, আমি ভেতরে একটা ক্লিপিং করি, আগে সেটাও করতাম না। ক্লিপিংটা করার কারণ আমি পরে বলছি, এটার সাথে রিলেটেড। আর এই গল্পটাও যে এতটা এগিয়ে গেছে লাইফে, এটার পিছনে আমি ব্যাকগ্রাউন্ড স্টোরিটা আমি পরে বলছি। মানে এই অবধি কেন ঘটনাটা গজালো, মানে একটা গাছের যদি বীজ পড়ে তবেই তো সেই গাছটা গজায়, সেই বীজটা হয়তো আমিই ফেলেছি। আমরা মানে অন্যমনস্কতায় বা কাজগুলো কিছু ঘটিয়ে বসি, যেগুলোকে হয়তো আমরা ঠেকা বা ঠেকে না শিখলে বুঝতে পারি না। এই ঘটনাগুলো হতে হতে তখন বাড়িতে নিয়ে আসে, মাসির বাড়িতে, যে এত এক্সস্টেড হয়ে গেছি। তখন বাড়িতে এসে মাসি বলে, মাসি একটু কিছু করো না, এক গ্লাস জল দাও না। জল, তাহলে জল খাবি, জল খাবি, মানে অতদিন পরে আমি কাউকে বললাম যে হ্যাঁ আমি জল খাবো, আমার শরীর ভাল লাগছে না, একটু জল দাও না, আমার শরীর ছেড়ে দিচ্ছে, আমি একটু ঘুমাতে চাই। তো জল খাবো, জল খেলাম, জল খেয়ে শুয়ে পড়েছি। মাসির বাড়ির খাটটা বহু পুরনো, মাসির বিয়ের খাট, এরকম বড় সেগুন কাঠের খাট, মাঝখানে মাঝখানে এমন যে ছোট বাচ্চা খাটের ডিজাইনের মাঝখান দিয়ে আসা যাওয়া করতে পারবে। তো মা ওপাশে একটা ড্রেসিং টেবিল রাখা, তো এই খাট আর ড্রেসিং টেবিলের মাঝখানে এতটা গ্যাপ, আমি ঘুমাচ্ছি, তো চুলটা বাইরে ঝুলছে। তো মা আর মাসি এখান থেকে খানিকটা চুল নিয়ে বলেছে ওই মৌলবী সাহেব কেটে নিতে খানিকটা। কি নিয়ম আমি তো কিছু জানি না, খানিকটা কাটতে গেছে মা, খানিকটা কাটতে গেছে চুল, খোলা চুলতে, পট করে এরকম হাতটা বাড়িয়ে মায়ের গলাটা চিপে ধরেছে, ওই ঘুমের মধ্যেই, এক চোখ খোলা নেই, হাতটা বন্ধ, এরকম। মা তো বলে ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে, এবার তুলছে, এবার খাটের তো ডিজাইনটার মধ্যে হাতটা আটকে হাতে লাগছে। হ্যাঁ, এবার একসাথে দুটো গলার ভয়েস, আর আমি চেঁচাচ্ছি, লাগছে, হাতে লাগছে, আরো একটা অস্বাভাবিক একটা গলার থেকে আওয়াজ, বাপ বাপ, এরকম একটা আওয়াজ। হ্যাঁ, মা মানে কোনো রকমে হাতটা ছাড়ায় গলার থেকে। এখন আমার হাজব্যান্ডকে বলে যে
কি করে একে তুমি গিয়ে করবে, এ তো কোনো রাস্তা বুঝতে পারছি না। ওই চুল এতটা কেটেছে, বা সেই চুলটা দিয়ে কি হয়েছে বা কি হবে আমি কিছু জানি না। কেটে নিয়েছে, মানে অ্যাটলিস্ট সাকসেসফুল ওই ব্যাপার। এবার ওই ঘটনাটা ঘটার পরে মাসি ভয় পেয়ে যায়। মাসি বলে, দেখ মনা, ভেবেছিলাম তোদের বলবো রাত্রিরে থাকতে, দেখ আমার না কেমন করছে, আমার না ভালো ঠেকছে না, তোরা এক কাজ কর, স্বাভাবিক, তোরা না ট্যাক্সি একটা কর, ওকে নিয়ে বাড়ি যা। হ্যাঁ, এরকম চোখের সামনে দেখে আমি সারা রাত ঘুমাতে পারবো না, আমার প্রেশার টেশার বেড়ে যাবে, শরীর খারাপ। আমি না পাগলের মতন কাঁদছি বসে, সবাই আমাকে বাড়ি থেকে বার করে দিতে চাইছে, আইসোলেটেড হয়ে যাচ্ছে। হ্যাঁ, কেউ বুঝতে চাইছে না যে আমি ভেতরে কতটা সহ্য করছি। মানুষের বিশ্বাস, ওই বলে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। তো ওকেও নিয়ে এসছি, ট্যাক্সি একটা বুক করলাম, মা ড্রাইভারের সামনে, মা আমার পাশে বসছে না কিন্তু, মা ড্রাইভারের পাশে, কতদিন যা হয়ে গেছে। হ্যাঁ, এবার তোজো আমার সাথে পিছনে ট্যাক্সিতে, আমার হাজবেন্ড বাইকে পিছনে। ও আমাকে বাইকে আর নেবে না, বোঝাতে পারলাম ব্যাপারটা। এবার হচ্ছে মাসি বাড়ি থেকে বার করে দিল, বুদ্ধিমানের কাজ। ওই সময় উপস্থিত বুদ্ধি, মানে একটা কথা আছে না, চাচা আপন প্রাণ বাঁচায়। আমার মাসি তখন নিজের প্রাণ বাঁচালো। মা সামনে বসা ড্রাইভারের কাছে, কুকুর আমার সাথে, আমার হাজবেন্ড বাইকে পিছনে। এবার আমি যখন যথারীতি হিন্দ মোটরসে পৌঁছেছি, ফ্ল্যাটে ঢুকবো, এইবার তোজোকে নিয়ে গাড়ির থেকে নামিয়েছি, ও আমার ফ্ল্যাটে কিছুতেই ঢুকবে না, ও লিশ ধরে টানা হেসটা চলছে, ভাও ভাও করছে, অস্বাভাবিক। আর ফাঁকা ফ্ল্যাটে আরো গাক গাক করে আওয়াজ হচ্ছে, ওর গলার আওয়াজটা। এবার টেনে ভিতরে গেটে ঢোকানোর পরে ও দেখলাম একেবারে চিল ছুট দিল একেবারে উপরে, উঠে গিয়ে চুপ করে গিয়ে বসে রয়েছে কোনায়, আর শুই 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 করছে। হ্যাঁ, এবার আমার হাজবেন্ড আমাকে নিয়ে উঠলো। ঘরে ঢোকার পরে আমি একা, ঢুকবি না, হ্যাঁ এরকম ভাবে, ঢুকবি না। হ্যাঁ, হাজবেন্ড কি বলছে? হ্যাঁ, এবার তো বুঝে গেছে পুরোটাই, ওর কাছে এখন ক্লিয়ার। কতদিন হলো এই, মানে 1.5 মাসের মাথায় এই ঘটনাটা তুমি বলছো? হ্যাঁ, তারপর গ্র্যাজুয়ালি টাইম তো চলে যাচ্ছে, শরীর নিতে পারছে না, খাওয়া দাওয়া ঠিক নেই, জল খাচ্ছি না, আর পুরো এনার্জিটাই শরীরটা। হ্যাঁ, এবার হাড় ফাড় বেরিয়ে গেছে। এবার যখন শরীরে কিছু চলছে তখন বুঝতে পারছি যে সে আমাকে চালাচ্ছে, সেটা যখন শরীরে নেই তখন মনে হচ্ছে কি আমি খাট থেকে নেবেও আমাকে ধরে ধরে হাঁটতে হবে, পুরো এনার্জিটা ড্রেনড। তখন আমি ঘরে বসে আছি, একটা স্টুলে বসেছি, হ্যাঁ, মাটিতে বসলেও উঠতে পারছি না, মাটি থেকে দেয়াল ধরেও আর উঠতে পারছি না। স্নান করতে বসলেও স্টুলে বসছি যাতে কি উঠতে পারি। স্নান করে আমাকে বলছে, তোমাকে চান করে দেবো? হ্যাঁ, আমার হাজব্যান্ড চান করে দিচ্ছে। স্নান টান করে বাথরুম থেকে বেরোলাম। এবার আমি আগে যতটা নিজের কাজ করতে পারছিলাম, এবার আমার হাজব্যান্ড ছুটি নিল অফিস। এবারও দেখছে যে এবার আমার নিজের যে রোজের ইউরিনেশন, বাথরুম, স্নান করা, কিচ্ছু আমি করতে পারছি না। আচ্ছা, মানে নর্মাল জীবনটার থেকে তুমি সাইড হয়ে যাচ্ছ। হ্যাঁ, এবার কিছুই পারছি না, হাল ছাড়া। অনেকক্ষণ জানলা দিয়ে, আমাদের হিন্দমোটর স্টেশনের কাছেই যেহেতু ফ্ল্যাট, ট্রেন যাচ্ছে দেখছি, তাকিয়ে রয়েছে অনেকক্ষণ, একদিকেই তাকিয়ে রয়েছে। আর কিছু ভালো, মানে এখন তো আমি মেয়েটারও খোঁজ নিচ্ছি না, সেই সময় এমন অবস্থা। হ্যাঁ, মানে আমার যে একটা বাচ্চা আছে, আমি যে মা, ওটাও ভুলে যাচ্ছি আস্তে আস্তে। মানে সংসারের সাথে, ফ্যামিলির সাথে আস্তে আস্তে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, মানে কানেক্টিভিটিটা কেটে যাচ্ছে আর কি। এবার আমি চাইছি, মানে আমি এবার নিজে থেকে ফ্রি হয়ে যেতে চাইছি, যে এবার শরীরটা ছেড়ে দিতে পারলে সবাই ফ্রি হয়ে যাক, এবার আর অশান্তিটা নিতে পারছি না। মা বলছে, পুজো তো তুমি বলছো দেবে, কিন্তু ও কি দিতে দেবে? ভাঙচুর হয়ে যাবে, অশান্তি শুরু হয়ে যাবে বাড়িতে। এবার ওই ধুনো পোড়ানো কি সব দিয়েছিল, ওই ধোঁয়া টোয়া করা, ওগুলো করলে আমি আরো ছটপট করতাম। ওই ধুনোগুলো দিলে, হ্যাঁ, তান্ত্রিক যেগুলো দিয়েছে, হ্যাঁ, খাবো না, কেন করছো? তোমার কি মনে হচ্ছে আমি কি পাগল? আমার কথা তোমাদের বিশ্বাস হচ্ছে না? এগুলো করো না, আমার শরীর খারাপ করছে, এগুলো করেও কি তোমরা আমাকে আর বাঁচাতে পারবে? আমি তো বুঝতে পারছি যে আমি শেষের দিকে যাচ্ছি। তখন গ্র্যাজুয়ালি যখন বলছি না তুই ভালো হয়ে যাবি, মা আবার এলো দেখতে। এবার মা অফিস করছে, সবাই তো অফিস আছে, কে কদিন ছুটি নেবে? এবার যখন আস্তে আস্তে এরকম ভাবে দিন যাচ্ছে গড়াচ্ছে, বুঝতে পারছি। তো আর আমাকে বলছে, আমি একদিন আমার হাজবেন্ডকে বলছি কি, আমার না কিছু ভালো লাগছে না। ও আমাকে বলছে, চলো না বাইরে কদিন ঘুরে আসবে বা কোথাও যাবে। বললাম না, তোমার কোথায় যেতে বেশি ভালো লাগে? কোথাও ভালো লাগছে না। এবার একদিন রাত্রিবেলা
আমি শোয়া, আমার হাজব্যান্ড হট করে মধ্যরাতে দেখে আমি নেই ঘরে, আচ্ছা, দরজা খোলা। তারপর? ছাদে গেছি, ও ছাদে এসছে, আমি রেলিংয়ে হাঁটছি, রেলিং এর পর রেলিংয়ের ওপরে আমার হাজব্যান্ড ছাদের গেটের কাছে দাঁড়ানো, ভেতর থেকে যে আওয়াজটি আসে যথারীতি সে বলছে ফেলে দিয়ে নিচে। আমার হাজব্যান্ড পুরো স্টিল ব্ল্যাঙ্ক, কোনো আওয়াজ নেই। তারপর? আর তারপরে হো হো করে হাসতে হাসতে আস্তে আস্তে রেলিং থেকে নামলো, বলছে এখনই না, আরো কটা দিন, মানে আর কদিন বাদে মারবে এরকম হ্যাঁ। প্ল্যান। আর কটা দিন, মানে অনেকটা রাস্তা হয়ে গেছে, আর কটা দিন, মানে কিছু একটা টার্গেট, কি টার্গেট আমি জানি না। মাকেও ফোন করে এই ঘটনা, মা বলছে দেখো শ্রীনিবাস, তুমি, তোমার বাবা সহ্য আছে, তুমি তুমি বলছো, আমার বুক কাঁপছে, তো আমাদের তো বয়স হচ্ছে, আমার তো একটা স্ট্রোক টোক হিতাহিত কিছু একটা হয়ে যাবে। বলছে এরকম ঘটনা ঘটেছে মামা, কি করবো, আর তো কিছু দিশা করতে পারছে না। এইবার মাসি এসছে, তোজো তো আমার কাছে রয়েছে, আর তখন আমার যেটা মাসিক ধর্ম মেয়েদের হয় সেই সময় আমার চলছে। এইবার একটা জিনিস রিভিল হওয়ার ব্যাপার এসছে। জিনিসটা কি এবার আমি খুলে বলছি। তোজোকে রাখা হয়েছে ঘরটা পরিষ্কার করার জন্য খানিকক্ষণ বালকনিতে। সন্ধে হয়ে গেছে শনিবার, যেহেতু ঘরে কুকুর থাকলে যেখানে সেখানে ইউরিন করছে এই করছে, তো সন্ধ্যাবেলা মাসি বলছে আমি এসে গেছি, এবার আসবো একটা দিন থেকে, কালকে রবিবার না হোক ওকে নিয়ে চলে যাবো তোজোকে নিয়ে। নাহলে আমরা জানতে পারতাম না যে ব্যাপারটা কি জিনিস, বুঝতে পারতাম না, রিয়েলাইজেশনের টাইম। পুরো ঘটনাটা এখানে ঈশ্বর রিয়েলাইজ করিয়ে দিতে চাইছেন একটা বোবা জীবকে দিয়ে, কেন সাধারণ মানুষের বুদ্ধি আর সেরকম বুদ্ধি কাজ করছে না, কারণ কি আমাকে নিয়ে সবাই এতটাই হ্যারাস্ট, সুস্থ বুদ্ধি কারোর কাজ করছে না। কেউ অত তলানিতে গিয়ে ভাবার চেষ্টাই করেনি বা ভাবেইনি যে সূত্রপাত করতে, ওই বীজটা যে চারা গাছ হয়েছে, বীজটা কি আর কবে পড়লো। আর তোমরা সেরকম খুব ভালো প্রফেশনাল হেল্পও তখনো পাওনি, যেগুলো পেয়েছো সেগুলো কোনো রকমে ঠেকনা দেওয়া, হ্যাঁ, সেগুলো আমার মনে হয় না, আর গ্র্যাজুয়ালি সময় যাচ্ছে আর শরীর উইক হয়ে যাচ্ছে। এবার এটা তো চলছে, যখন তোজোকে যখন বালকনি থেকে ভেতরে নিয়ে আসা হলো, এবার ও আমার কাছে আসার জন্য পাগল। একটা কুকুর তো সবাই জানে যে খুব লয়াল হয়, নিজের মালিক ছাড়া সে কিছু বোঝে না। এইবার ও না, মানে আমাকে কাছে না পেয়ে, যেহেতু জানলাটাও বন্ধ করে দিল বেডরুমের, মাসিকে এফোর ওফোর হাতে কামড়ে দিল, এখান থেকে দাঁত ঢুকেছে, এখানে বেরিয়ে গেছে, দেখা যাচ্ছে হুড় করে রক্ত বেরোচ্ছে মাসির হাত দিয়ে, মাসির হাত কাঁপছে। ওই যে আমার কাছে ওকে যেতে দিল না, এর জন্য কামড়ে দিল। হ্যাঁ, মালিককে, হ্যাঁ। তখন ভ্যাকসিন মাসিকে একটা টিটেনাস বা কিছু দিয়ে নিয়ে এসছে। মাসি বলছে আমাকে এইখানে এখনই ট্যাক্সি করে দাও, আমি এক রাত্রির এখানে থাকবো না, পরিস্থিতি ভালো আমি বুঝছি না। শি ফেল্ট দ্য টেরর। হ্যাঁ, এবার তখন একটা জিনিস হয়েছে যে ও ওরম করছে কেন। আমার যতদূর মনে হয় ওই টাইমটা আমি সুস্থ, কুকুরের কিছু একটা হয়েছে। ও আর কি করেছে, ও আমার যে মেনস্ট্রুয়েশন হয়েছে ওই স্মেলটাতেও পাগল হয়ে গেছে। হ্যাঁ, এবার কুকুরদের একটা অ্যাডাল্ট্রি বয়সের পরে এটা হয়, দে নিড মেটিং। আমাদের এরকম পাশের জমিটা পুরো বহু বছর ধরে ফাঁকা, আজও ফাঁকা, প্রচুর প্রমোটারিং করতে চাইছে কিন্তু হচ্ছে না। ওই জমিটারও কিছু একটা ব্যাকগ্রাউন্ড হিস্ট্রি আছে, আমি ঠিক জানি না, আমি কোনদিন কৌতূহল প্রকাশও করিনি, কিন্তু বহুদিন ধরে ওটা একটা খান্ডার হয়ে পড়ে রয়েছে। এখনো প্রমোটিং হচ্ছে, হবে বলে 1.5 বছর ধরে ঘেরা রয়েছে, কিন্তু হচ্ছে না। কোনো শরিকি বিবাদ বা কিছু হতে পারে, আমি ঠিক জানি না ভেতরের ব্যাপার, মানে প্রপার্টিটার গন্ডগোল আছে। হ্যাঁ, এবার কিছু একটা হয়েছে। কোথায় ফেলেছো তুমি ওগুলো? আর স্কাইলাইট দিয়ে বাইরে। কি বার ছিল? শনিবার। যথারীতি আমার হাজবেন্ড মাকে বলে বাংলা ক্যালেন্ডার আমি বুঝি না মামা, তোমরা দেখো। দেখে ওটা পিছনে গিয়ে যে ওটা অমাবস্যা, শনিবার, ওই জিনিসটা আমি বাইরে ফেলেছি। আর ও কিছু একটা, আমার হাজবেন্ড ও লাইন আপ করার চেষ্টা করছে যে কিছু একটা আছে যেটার সঙ্গে দুটোর মধ্যে সূত্র আছে। ও এবার কোনো এক মাকে বলে যে কারোর সাথে কথা বলো যারা তন্ত্রবিদ্যা বা কিছু এটা জানে, বিধা টিধা এগুলো জানে, নিয়ম জানে। তো মা বললো দেখো আমি তো অত সব জানি না দিদির মতন, কিন্তু ওখানে গিয়েও তো বোর্ড ঘরে কোনো কাজ হলো না, তো একটা কাজ করতে পারি, বাড়িতে একটা পুজো টুজো দেওয়া যেতে পারে, যেটা তুমি বলছিলে। বলে কি করবে, কি পুজো দেবে? এবার সকালবেলা হঠাৎ করে আমি বলি যে আমার একটা জায়গা যেতে ইচ্ছে করছে। তখন বলছে কোথায়? হ্যালো, চলো না দক্ষিণেশ্বর যাই, ভবতারিণী মন্দিরে। আর শরীর চলছে না, এরপরে আর কোনোদিন হয়তো আমি যেতে পারবো না। তা মা বলছে তুই এরম ভাবে বলছিস কেন?
বললাম না, মনে হচ্ছে আমি আর বেশি দিন বাঁচবো না। যেমনি কথা অমনি কাজ, দ্রুত গতিতে সঙ্গে সঙ্গে নিয়ে বেরিয়ে গেছে। বলে কখন আবার বেগরবাই হবে, হ্যাঁ আর আবার মন্দিরে যেতে, হ্যাঁ কখন বেগরবাই হবে, সঙ্গে সঙ্গে হ্যাঁ মানে হ্যাঁ, চটি পরেই, ওই বাড়ির প্যান্ট পরেই, হ্যাঁ রেডি টেডি হওয়ার কোনো ব্যাপার নেই, আমি যেরকম ভাবে আছি ওইভাবেই ভাইকে নিয়ে বেরিয়ে গেল। এবার তখন না দক্ষিণেশ্বর স্কাই ওয়াক তৈরি হয়নি, আমি যখন তখন ওই রাস্তার ধারে দোকান, দুপাশে দোকান ছিল এরকম, যেখানে মেন গেটটা সিংহদুয়ার, ওখানে একটা যেখানে ব্যারিকেড, ওর ভেতরে যাওয়ার সময় এবার আমার বেগরবাই শুরু হয়েছে যে শরীরটা ভালো লাগে না, এর ভেতরে আমি যাবো না। আচ্ছা মন্দির দেখে নিয়েছি বাইরে থেকে, হয়ে গেছে চলো। ও বলছে না তুমি এসছো যখন এবার ভেতরে তোমাকে ঢুকতেই হবে, ও টানছে আমি যাবো না, ও টানছে আমি যাবো না। যা হোক করেও সর্বশক্তি দিয়ে টেনে ভেতরে ঢুকিয়েছে। চটি খুলে পায়ের থেকে ছুঁড়ে টুড়ে ফেলে দিয়েছি, পায়ের চটি বাইরে ঝুলছে। হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে ভেতরে অনেকটা নিয়ে যাওয়ার পরে আমাকে বলছে তুমিই তো বললে আসবে, এতখানি কষ্ট করে নিয়ে এলাম। ওই যে একটা টাইম ফাঁকা, মানে আমার মেনস্ট্রুয়েশনের টাইমটাতে আমার ওপরে হেভি ওয়েট থাকতো একটা। আমি ফ্রি হলাম যখনই, এবার আমি শ্যাম্পু ট্যাম্পু করার 2-3 দিন মতন আমার শরীরটা একটু হালকা থাকতো, তখন খানিকটা সুস্থ থাকতাম, ফিল করছি। তারপরে আবার একটা টাইম আসবে, ট্রমাটিক টাইম আসবে, এরকম একটা ইন্টারভেল আসে এরকম। আমি তখন কোনোটাই বুঝে উঠতে পারি না, পুরোটাই খিচুড়ি। বুঝতে পেরেছি, আলাদা করে ডিস্টিংগুইশ করার মতো ক্ষমতা নেই, শরীরও ছেড়ে দিয়েছে, হ্যাঁ কিছু নেই। তখন ওখান থেকে বেরোনোর পরে একটা চেঞ্জেস আমার মধ্যে হয়, আমি আমার হাজবেন্ডকে বলি আমি আবার অফিস করব। আচ্ছা, স্যারকে ফোন করো। ততদিনে কি রেজিগনেশনটা উনি অ্যাকসেপ্ট করে নিয়েছেন না? হ্যাঁ, অনেকটা দিনই হয়ে গেছে, প্রায় তো 2 মাস হতেই চললো। আমি স্যারকে যখন ফোন করে, স্যার বলছে এটা করবি তো, আমরা তো আর একজনকে রিক্রুট করেছি, তোমার যদি কোনো অসুবিধা না থাকে, এরকম আর একজন আছে আমার পরিচিত, তুমি ওর ওখানে কথা বলো, ওখানে সিভিটা দাও, আমি না হয় বলে দিচ্ছি, ওর দরকার আছে। হ্যাঁ স্যার আমি এখন একটু ভালো আছি দেখছি। তো আমার হাজবেন্ড দেখছে যে এই যে ব্যাপারটা, এটা উইদিন 45 মিনিটস এই চেঞ্জেসটা কি করে হলো, মানে কোন সময়? ওই দক্ষিণেশ্বরে ঢুকলাম, এই যে তুমি আবার অফিস জয়েন করার কথা বলছো, এই যে নাট মন্দির থেকে রামকৃষ্ণদেবের ঘরে, তোমার ওই জায়গার সমস্ত স্মৃতি মনে আছে। হ্যাঁ 45 মিনিট, এবং মাঝখানে তোমার কোনো রকমের আনইউজুয়াল অ্যাক্টিভিটিও হয়নি? নেই। আমি ওইটুকু টাইমের মধ্যে, হ্যাঁ 45 মিনিট পরে বললাম যে আমি ওই যে বেরোচ্ছি রামকৃষ্ণদেবের ঘর থেকে, সিঁড়িতে ঠান্ডা ঘর, সিঁড়ির থেকে বেরোলাম, রানী রাসমণির যেটা স্ট্যাচু ওখানটা দাঁড়িয়ে আমার তুমি অফিসে ফোন করো, আমি অফিস জয়েন করবো। অতদিন পর একটা নর্মাল কনভারসেশন আমার হাজবেন্ডের সাথে আমার। এবার স্নান করতে, মানে স্নান না করেই মন্দিরে গেছিলাম, যেমনই বলেছি বেরিয়ে, ও স্নান করাতে গেছে, হেই হাত ছাড়া এরম, তখন আমার হাজবেন্ড বুঝে গেছে না একে হাত দেওয়া যাবে না এবার। তার মানে ও বুঝে গেল যে এবার একটা টাইম পাওয়া যাবে। ঠিক সেটা কিরকম, এই দিনের বেলা একটা ইন্টারভেলের টাইম বুঝতে পারলো যে ওই টাইমটা আমার চেতনাটা থাকছে। দুটো জিনিস হয়েছে, একটা কথাই আছে, সেটা মানুষই হোক বা যে কোনো এন্টিটি হোক, আমি জিতে গেছি। ওভার কনফিডেন্স, এটা দুজনের জন্য, মানুষের জন্য ঘাতক, যে কারোর জন্য এই ওভার কনফিডেন্সটা ঘাতক। এই ওভার কনফিডেন্সের জেরেই হয়তো একটা ইন্টারভেল তৈরি হয়েছে। যথারীতি এইভাবে আরো কিছুদিন যায়, আমি প্রত্যেক শনিবার আমার হাজবেন্ডের সাথে ওই সকালবেলায় ওইভাবেই আনপ্রিপেয়ার্ড অবস্থায় বেরোনো শুরু করি। গ্র্যাজুয়ালি 2-3 সপ্তাহ পরে হট করে একদিন আমি আমার হাজবেন্ডকে বলি যে পয়সার ব্যাগ এনেছো? ও বলে না, আমি তো প্রিপেয়ার হয়ে আসছি না, তুমি যেরকম বলছো সেরকম আমি বেরিয়ে যাচ্ছি। এইভাবে স্যাটারডে বেরোনোর সময় আমার ইনসিডেন্টটাও হয়েছে স্যাটারডে, আর আমি বেরোচ্ছিও সকালবেলা স্যাটারডে। ওই সকালবেলা স্যাটারডে সকালটা যেভাবে হোক ওই এন্টিটিটা আমার থেকে খানিকক্ষণের জন্য দূরে থাকে। এই ইন্টারভেলটা আমার হাজবেন্ড রিয়েলাইজ করতে পেরেছে যে এই টাইমটাও থাকে না। আমি ওই টাইমটাই সেদিনই দাদাকে জিজ্ঞাসা করলাম, একজন ঠাকুরমশাই যাচ্ছেন, এবার আমি মন্দিরে 2-3 সপ্তাহ লাগাতার যেতে যেতে একজনের সাথে আমার পরিচয় হয়, উনিও ঠাকুরমশাই ওই রামকৃষ্ণদেবের ঘরে। বলছে কি হয়েছে রে মা, তোর শরীর এরকম লাগছে, কিছু কি হয়েছে? হ্যাঁ বাবা, বললে অনেক কথা, কিন্তু তুমি তো বিশ্বাস করো না। বলে কি, আমি না করলে হবে কি, যে করার সে ঠিক করবে, সে রাস্তাও বার করবে। আচ্ছা পরের শনিবার আবার দেখা হবে বলে উনি সাইড কাটিয়ে চলে গেলেন। আবার তারপরে শনিবার গেছি, এই নিয়ে 5th স্যাটারডে, এটা মানে 1 মাস কিন্তু চলে গেল।
3 মাস হয়ে গেল। 3 মাস হয়ে গেল, বর্ষা শেষ, এবার শরৎ এন্ট্রি করবে পরের শনিবার, 6 স্যাটারডে, ড্রাস্টিক চেঞ্জ। এবার বুঝতে পারলাম দেয়ার ইজ ইফ সামথিং নেগেটিভ ইজ সামথিং দেয়ার ইজ ভেরি মাচ পজিটিভ। এবার ব্যালেন্স হচ্ছে, ব্যালেন্সের খেলাটা বুঝতে পারলাম। পরের শনিবার এরকম ঠিক 6 স্যাটারডে শ্রীরামকৃষ্ণদেবের ঘর থেকে আমি বেরোলাম, উনি ওই ঠাকুরমশাই যাচ্ছে, আমি দেখলাম ওনাকে হেঁটে হেঁটে উনি যাচ্ছেন, আমিও বেরোচ্ছি উনিও যাচ্ছেন। উনি একটু এরকম তাড়াতাড়ি হাঁটেন, হেঁটে যাচ্ছেন, আর আমি বেরিয়ে বাইকে উঠেছি। পিছন থেকে মিররে, বাইকের লুকিং গ্লাসে পিছন থেকে ও দিদি ও দিদি ও দিদি দাঁড়াও 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 দাঁড়াও। আলাম কি হয়েছে? ওই তুমি বলছিলে না যে এই ঠাকুরটা নেবে, তুমি 2-3 দিন এসে দর করলে নিলে না, আজকে নিয়ে যাও। আলাম আমার কাছে পয়সা নেই ভাই, আমি চাকরি বাকরি ছেড়ে দিয়েছি, এখনো ইন্টারভিউ দেয়নি, চাকরি হয়নি, হলে নেবো, হাতে টাকা নেই, তুমি যা দাম বললে আমার পক্ষে দেওয়া সম্ভব না, তো তোমার কাছে যা আছে তুমি তাই দাও, চলো তুমি নিয়ে যাও, তুমিও আমাকে মনে রাখবে, তুমি কোনটা বলেছো আমার মনে নেই, কিন্তু আমি যেটা দিচ্ছি তুমি নিয়ে যাও। তা এরকম এতখানি সাইজ একটা কাগজে পেপারে রোল করা, তো আমি এভাবে বাইকে বসা, দুদিকে পা দিয়ে, তো পা দিকের কোলে এনে রাখলো, তুমি নিয়ে যাও, তোমার কাছে পরে হলে পরে দেবে, নাহলে এখন যা আছে তাই দিত, তোমার দিতে হবে না, যাও। এবার আমার হাজব্যান্ড ওয়ালেট খুলে দেখলো যতটুকু ওর কাছে আছে ও দিল, সেই পয়সা জলও গরম হয় না, 240 টাকা ছিল ওর ওয়ালেটে, দিল, বলছে ঠিক আছে ঠিক আছে, মায়ের নামে এটাই নিয়ে রাখলাম, তুমি ভালোভাবে বাড়ি যাও বলে আমার কোলে দিল। এরকম নিয়ে বসেছি, বাড়ি আসছি, ওই ঠাকুরমশাই আবার ফিরছে ওই দিক দিয়ে, দেখো দেখো এটা দিয়েছে, বলছে হ্যাঁ যা দিয়েছে তুই নিয়ে যা, তুই যেটা তোর প্রাপ্তি হওয়ার কথা তুই এখান থেকে সেটাই পাবি, তুই নিয়ে যা। তো নিয়ে গিয়ে বাড়িতে বলছে, আবার বলছে এখানে রাস্তায় খুলবি না, একদম বাড়ি গিয়ে খুলবি। এবার দক্ষিণেশ্বর থেকে বেরিয়ে বালি ব্রিজ ক্রস হয়ে যেরকম বাড়ি আসি, বাড়ি এসছি, সিঁড়ি দিয়ে উঠলাম। এইবার আমার হাজব্যান্ড একটা জিনিস দেখলো, যে মানুষ সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে 10 বার ধোকে, বসে জিরায়, তবে ওঠে 3 তলায়, লিফট নেই তো আমাদের, সে তরবর তরবর করে একা একা হাতে একটা মূর্তি নিয়ে কি করে উঠে গেল। ও স্টান্ট এটাতে। ঘরে এসছি, খুব কৌতূহল, কি দিয়েছে খুলবো, তাড়াতাড়ি দড়িটা খুলেছি, দেখি দশভুজা দুর্গা, পাথরের, বেশ ভারী, আমি নিজে হাঁটতে পারছি না, একটা পাথরের এতখানি সাইজের যদি মূর্তি হাতে দেওয়া হয়, তুমি নিয়ে উপরে চলে, হ্যাঁ তরতর তরতর করে নিয়ে উঠে একা উঠে চলে গেছি। এইবার কেউ যদি বলে ডিভাইন এনার্জিকে কেউ বিশ্বাস করবে না, এরপরেও আমাকে বলে বোঝাও যে কেন বিশ্বাস করবে না। রামকৃষ্ণদেবের ওখানে যাওয়ার পর তোমার লাইফে একটা চেঞ্জ আসে, দারুণ চেঞ্জ আসে। এটাও বুঝলাম যে যত মত তত পথ, এই কথাটার কারণ কি। তারপরে এই এন্টিটিটা কি তোমার থেকে চলে গেছিল? চলে যাওয়ার একটা ফেজ তৈরি হয়েছিল, মানে যে এত দিন ধরে আমাকে টার্গেট করেছে, সে তো এত সহজে আমাকে ছেড়ে চলে যাবে বলে টার্গেটটা করেনি না। এই যে ঠাকুর এসছে, এবার আমার মা বলছে তোর মাথা খারাপ হয়ে গেছে, জমিদাররা পুজো করতে পারে না, তুই দুর্গা ঠাকুর নিয়ে এসে। আমি আনিনি, আমাকে দিয়েছে, আমি আনিনি, আমি কিনিনি, পয়সাই নেই আমার কাছে। আমার হাজবেন্ড মাকে বিশ্বাস দেওয়ানোর জন্য বলছে হ্যাঁ মামা আমার কাছে ছিল না, আমি 240 টাকা দিয়েছি, তাই দিয়ে দিয়েছে, ও তো আমাদেরকে বলেছিল 4-5 হাজার টাকা লাগবে একটা মূর্তির জন্য, হ্যান ত্যান ট্রিটমেন্ট করাবো না, ওকে টাকা দেবো, আমরা কিছু বলিনি। তা এরকম তারপর বলছে যে তখন আমার বাবা, সেইটা ঘটনাগুলো আমার বাবা এতদিন পরে হস্তক্ষেপ করে, বলে একবার বলি পল্টনকে, ও দেখি কিছু বলতে না। পল্টন দা হচ্ছে আমাদের বাপের বাড়ি, আমার বাপের বাড়ি শ্যামনগর, ওখানে পুজো করে পুরোহিত, খুব ভালো নাম করা। সে আবার তার কিছু লোককে বলে যারা তার সিনিয়র, যথারীতি তারা রাজি হয়ে যায় যে হ্যাঁ বাড়িতে পুজো হবে। এইবার বাড়ির বাইরে থেকে একটা জিনিস শুরু হয়, দরজা ধাবড়ানো, জানলা ধাবড়ানো, যা কাছের জানলা ধর ধর করা, কাপা, ধুম করে ছাদের উপরে কিছু পড়ে যাওয়া, এইরকম মনে হবে ছাদের উপর দিয়ে কেউ হেঁটে যাচ্ছে, এই জিনিসটা শুরু হয়। এবার কিছু একটা হচ্ছে যেটা আমার বডির থেকে ওই জিনিসটাকে দূরে রাখছে, বোঝাতে পারলাম? মানে আগে যেটা মনে হচ্ছিল যে আমার শরীরের মধ্যে কিলবিল কিলবিল করছে, সেটা আর এখন হচ্ছে না, এখন ও তোমার থেকে একটু দূরে, মানে দূরত্ব চলে গেছে। হ্যাঁ একটু আমার বডি টেম্পারেচার যেমন আগে খুব লো থাকছিল, এবার আমার নিজের বডি হিট হচ্ছে, এটা আমি ফিল করতে পারছি। আগে মুঠো করতে গেলে কষ্ট হতো, এখন মুঠো করতে পারছি। আগে রান্না করতে যেতে চাইছিলাম না, আগুনের কাছে যাচ্ছিলাম না, এখন এতদিন পরে প্রথমবার বললাম আমি ডিম পাউরুটি খাবো, আচ্ছা নিজে রান্না করছি। তো আমার হাজব্যান্ড ও বলছে হ্যাঁ হ্যাঁ করো করো করো, কোনো অসুবিধা নেই।
যত তুমি করবে তত হ্যাঁ কত ভালো। এবার এবার মানে উল্টো গঙ্গা বইছে তো এবার। এবার আমার বাড়ির লোক রাতারাতি ব্যবস্থা করলো যে হ্যাঁ পুজো হবে। এবার দিদা মনাকে রাখবে আলাদা বাড়িতে, যেহেতু বলছে যে যে কোনো ইনসিডেন্টও হতে পারে ওই দিন, সবাই মেন্টালি প্রিপেয়ার থাকুক, লোকজন কাউকে ডাকানো, শুধু যে কজন পুজো করবে তারা থাকবে। তো যথারীতি বাড়িতে পুজো হচ্ছে, ঠাকুরমশাই এই ধরনের অনুষ্ঠানে কোনো না কোনো একটা গন্ডগোল হওয়ার হ্যাঁ চান্সেস থাকে। এরকম একটা বেদি মতন করেছে, আমাকে বলছে ওর ভেতরে তুমি বসবে। ঠিক আছে, আমাকে বললো বেলপাতা ছাড়াও ছাড়াচ্ছি, এই প্রদীপ লাগাও, 108টা প্রদীপ লাগাতে হবে, লাগাচ্ছি। সব মা কিনে টিনে আনলো, মা প্রচুর পয়সা খরচা করছে, আমার হাজবেন্ড টাকা পয়সা জোগাড় করেছে, ও খরচা করছে। হ্যাঁ হবে, 4 জন ঠাকুরমশাই এসছে একসাথে ধুতি টুতি পরে। এবার এই সময় পুজো শুরু হয়, সবকিছু শুরু হয়, বালি টালি দিয়ে এরকম বড় হোমকুণ্ড তৈরি করলো। এবার হোমটা হবে ঠিক গেটের বাইরে, মেন গেটের বাইরে, এই 4 চৌকো এসের মধ্যে সব কাঠফাট দিয়ে রেডি করছে। এদিকে চণ্ডী পাঠ হচ্ছে, জোরে জোরে চণ্ডী পাঠ হচ্ছে, উপরে নবগ্রহ শান্তি পুজো হচ্ছে, নারায়ণ পুজো হচ্ছে। আর একজন ঠাকুরমশাই দেখলাম 5 নম্বর, সে জানি না সে কোথা থেকে কিছু একটা নিয়ে এসেছে হাতে করে, সে সবার শেষে বাড়িতে ঢুকেছে। আচ্ছা, এবার তখন না আমার শরীরে বেগতিক শুরু হয়, মানে জ্বালা পোড়া হওয়া, অসুবিধা হওয়া, অস্বস্তি হচ্ছে। মা বলছে তুই বস, তুই শান্ত হয়ে বস, এখানে বলেছে তোকে বসতে, তুই বস। হ্যাঁ তখন এইবার শুরু হচ্ছে কিছু একটা অসুবিধা হচ্ছে। যখন আরো হাই হচ্ছে, ফ্লেম হাই হচ্ছে, তখন উঠে একটু জল খেয়ে চলে আসি। মা বলে না এখানেই বসতে বলছে, এখানে বস, এটার ভিতরেই বসবি, বাইরে বেরোবি না। ঠিক আছে বসছি। এবার দুলুনিটা বাড়ছে, বুঝতে পারছি। এবার আমার মেয়ে না হুট করে এসে বলছে, ও এতদিন আমার কাছে আসছিল না। এবার ও ভেবেছে আমি এখন ভালো আছি, সবাই আছে এখন ভাই। ওর হাতে একটা মোবাইল নকিয়ার, তখন অ্যান্ড্রয়েড নতুন নতুন যেগুলো বেরিয়েছিল। বলছে মামা তোমার একটা ছবি তুলি, হ্যাঁ একটু হেজি, দেয়ার ইজ সামথিং লাইক আ মেল পার্সন, কিন্তু আমার সাথে নয়, আমার ফেজের বাইরে। এরকম যদি আমরা কাউকে চশমায় যদি কারো রিফ্লেকশন দেখি, এবং বুঝতে পারবো তো যে কিছু একটা বাইরে, লেন্সের মধ্যে বাইরে। তো এরকম ওভারল্যাপড। তখন ও তো আমার মেয়ে বলছে তুমি সরো, আবার মামার ছবি তুলবো, তুমি সরো। আমি তখন কনফার্ম, হ্যাঁ। আমার মা মেয়েকে ছট করে সাইড করে ঠাকুর ঘরে ঢুকিয়ে দিয়ে বলে বাবু পরে মোবাইলে ছবি তোলা হবে, মায়ের কাছ থেকে এখন সরে যাও। এবার হোমটা অলমোস্ট যখন কমপ্লিটের পথে, মানে এত বিদঘুটে একটা জোর আওয়াজ হলো, মানে মনে হবে যেন কোনো পাহাড়ে পাথর ভাঙার জন্য বোম ব্লাস্ট করলে যেরকম আওয়াজ হয়, ওরকম একটা আওয়াজ, প্রচন্ড জোরে। আশেপাশের লোক, ওই যেখানে হোমটা হচ্ছে সেখানটা, ওইখানে হলো। হ্যাঁ, তখন যজ্ঞের আগুন নিভে গেছে না, জ্বলছে, নিচ থেকে মার্বেলটা ফেটে গেছে। আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, এবার ঠাকুরমশাই বলল কোনো অসুবিধা নেই, এবার ও উঠে বেরিয়ে যেতে চাইলে বেরিয়ে যাক। মানে ওটা আমার থেকে ডিপার্ট করে দেওয়া হলো। আচ্ছা, ওই সময় তোমাকে কিছু করতে হয়নি? না, ওই যে হোম হচ্ছে, এই হোমের সময় ওরা কিছু একটা ক্রিয়াবিধি করেছে। যেই ভদ্রলোক শেষে এসেছিলেন, উনি একটা কিছু নিয়ে এসেছিলেন, আচ্ছা, যে সেইটা দিতে হবে। ওকে, এইবার আমি ঠিক জানি না এই ক্রিয়াগুলো, এবার কি করেছে ওরা। তখন আমাকে বলল যে এই বিধাই চলবে যতদিন না ও ভালো ফিল করছে, গুড ফিল করছে। ওর শরীরে ওই জিনিসটা ঢুকবে না, কিন্তু ওকে বিরক্ত করতে পারে। তখন আমাকে একটা হাতে কিছু বাঁধলো, লাল সুতো টুতো টাইপের দিয়ে বললো যে এটা খুলবে না, আর কিছু দিল যে এটা প্রত্যেক দিন মাথায় লাগাবে, তোমার পরা সিঁদুরের সাথে মিশিয়ে মাথায় লাগাবে, এগুলো করবে। তো পুজোটা কমপ্লিট হলো, চণ্ডীপাঠ কমপ্লিট হলো, সবকিছু হলো, চক্ষুদান হলো। সেই দিন থেকে আর একটা জিনিস শুরু হলো, আমার মাইন্ড তো গ্র্যাজুয়ালি ইমপ্রুভ করছে, বডি ডাউন হওয়া শুরু হলো। ওকে, হ্যাঁ, এইবার পরের দিন থেকে উদুম জ্বর, শরীর খারাপ, স্টমাক পেন, হসপিটালাইজ হতে হলো। সামনেই কমলারে হসপিটাল, ওখানে ভর্তি করা হলো। ডাক্তাররা বলছে এ কি বহুদিন কিছু খাইনি? তার মানে কি হলো, যে আমি না খেয়েও যে এতদিন চলছিলাম, সেটা কিন্তু আমি চলছিলাম না। এইবার
হিলিং প্রসেসে real হ্যাঁ effect রিয়েলিটিতে এবার আসলাম, মাটিতে পা রাখলাম, এবার স্যালাইন জড়ানো, আইভি চড়ছে, না তুমি ভর্তি হয়ে গেলে হ্যাঁ ইনজেকশন সব চলছে, সবকিছু হলো, উঠে দাঁড়াতে পারছি না, ইউরিন একদম ইয়েলো হয়ে গেছে, হ্যাঁ একদম খারাপ অবস্থা। ডাক্তার বলছে মনে হয় ইন্টারনালি কোনো প্রবলেম হয়ে থাকতে পারে, আমরা সিটি স্ক্যান করতে চাইছি। এগুলো করার পরে আস্তে আস্তে বাড়িতে এলাম, কান্নাকাটি হাউ হাউ করে, হ্যাঁ যা হোক একটা আপদ বিদায় হলো, আবার এরকম। তখন বলছে যে আফটার শক তো থাকবেই এটা। ঠাকুরমশাই বললেন এবার ওকে খাওয়া দাওয়া ট্রিটমেন্টটা দরকার, এগুলোর আর কোনো দরকার নেই, কিন্তু এগুলো যেন ছেড়ে না দেয়, আর ওকে বলবেন যে ওর টাইমটা, মান্থলি টাইমটা তো ও যেন সাবধানে থাকে। এইবার ওই যে তুমি জমিটায় ফেলেছিলে ওখান থেকে কিছু রেস্ট করেছে, হ্যাঁ এসে গেছে, আর এই যজ্ঞের মাধ্যমে সেটা বেরিয়ে গেল, সেটা বেরোলো, আর মাঝখানের টাইমটা হচ্ছে তোমার এক্সপিরিয়েন্স। হ্যাঁ এইবার দুর্গাপুজো বাড়িতে যে শুরু হবে, কেউ তো রাজি নয়, হাউ হাউ করে কাঁদছি। এবার শরৎকালও চলে এসছে, পাড়ায় লাইট বসে গেছে, প্যান্ডেলের লাইটিং টাইটিং, ক্লাবের পুজো সব হচ্ছে, তো যথারীতি সবাই বলছে যে কি হবে কি হবে না। আমি হাউ হাউ করে কাঁদছি, আমার ঠাকুর চাকরি চলে গেল, বাড়ির লোকের কাছে মানে মানে অবস্থা খারাপ, সবাই ভাবছে আমি পাগলই হয়ে যাব, শরীর খারাপ, আমি উঠে দাঁড়াতে পারছি না, আমি তোমায় কি করে পুজো করব, আমার কাছে তো কিছু নেই, এই কদিন আগে এতগুলো টাকা দিয়ে সবাই পুজো টুজো করলো, আবার যদি টাকা চাই খারাপ লাগবে। তখন মা বলছে যে তুই যা পারিস কর, এবার শরীর ভালো, এবার তুই সুস্থ কিভাবে হবি, কিভাবে চাকরিতে যোগদান করবি, এবার প্র্যাকটিক্যাল জগতে তোকে ফিরে আসতে হবে, বাচ্চাটার জন্য তোকে বাঁচতে হবে, এগুলো দেখ তুই। ঠাকুরকে জল ফুল দিলেই ঠাকুর খুশি। এবার আমার তো মন মানছে না যে চারিদিকে শারদীয়া দুর্গাপুজো, লাইট টাইট জ্বলে গেছে, সব ঠাকুর প্যান্ডেলে আসবে। তখন আমি হাউ হাউ করে বসে কাজ জানলাম, এবার যদি তোমাকে জল বাতাসাই দিতে হয় সারা জীবন তুমি জল বাতাসাই খাবে। একটা ছাদের উপর থেকে ওই চেহারায় গৌরব, আমি ছাদ থেকে একটা আমাদের লাস্ট বাড়ির প্রমোটিং হওয়ার পরে এতখানি একটা গ্রানাইটের টুকরো ছিল, ওই কন্ডিশনে টানতে টানতে একা উপর থেকে নিচে নিয়ে এসছি, 4টি ইটের ওপরে লাল শালু পেতে মাকে বসিয়েছি। এবার বসে হাউ হাউ করে কাঁদছি যে এবার যদি কিছু হওয়ার থাকে তুমিই করবে, না হলে আর করবো না, আমি সারা জীবন এখানে বসে ওই বাতাস নকুলদানাই তুমি খাবে, আমার দ্বারা সম্ভব না। ঘুম থেকে উঠেছি যখন সকালবেলা, নিজের শরীরেই নিজে হাত দিয়ে দেখছি কোনো ব্যথা নেই, চাপছি ব্যথা নেই, নিজে বিশ্বাস করতে পারছি না। আমার তো প্রচন্ড বডি পেন ছিল, এত ইনজেকশন, এত স্যালাইন, হ্যাঁ এত উৎপাত শরীরে। সুশীল কাকু রোজ ইনজেকশন দিতে আসছে বাড়িতে, আমি বললাম যে না আজকে না ইনজেকশনটা দিও না, আজকে তুমি অফিস যাও না, আমি রান্না করবো। ও না শকড টোটালি। এবার বলছে যে কি হয়েছে তোমার, আরাম না, দিদাকে ডাকো। দিদা এসছে, দিদা তোমার কাছে কিছু টাকা হবে? বলে হ্যাঁ ঘর ভাড়ার টাকা আছে, তোর লাগবে? তাহলে অল্প করে কিছু আয়োজন করি। তখন হচ্ছে চতুর্থী, মানে মহালয়া হয়ে গেছে। গেলাম, সামনে গিয়ে বাবা ফোন করলো সকাল 11:30টার সময়, বলে হ্যাঁ মানে তুই নাকি পুজো করবি, আমি ফান্ডে কথা বলেছি, আমার বাবা ইছাপুর গানসেলে তখন চাকরি করেন, ফান্ডের থেকে কিছু টাকা তুলে আমি তোকে দেবো, ক টাকা লাগবে? তো 5-6 হাজার টাকা দিলে তোকে হবে? আলে হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে। আমাদের বাড়ি দিদার বাড়িতে একজন মামা ভাড়া থাকতেন, রেলে চাকরি করে, ওই মামির পিতলের কাঁসা পিতলের বাসন ওনার ছেলেকে দিয়ে পাঠিয়েছে। বিকেলের মধ্যে গৌরব অবিশ্বাস্য কাণ্ড, ইনজেকশন নেইনি, আমাকে আমার হাজবেন্ড নিয়ে শান্তি স্ক্যান গেছে উত্তরপাড়া, ও ভেবেছে আমার বোধহয় কোনো খ্যাপা টেপানা উঠেছে, বা আমি বোঝাতে চাইছি না, ওর থেকে বলতে চাইছি আমি ভালো আছি। নিয়ে গিয়ে দেখে যে আগের 1 সপ্তাহ আগের যা বডি রিপোর্ট শান্তি স্ক্যানে, ফ্যাটি লিভার, যা যা প্রবলেমগুলো ছিল, একটা অ্যাবনর্মালিটি শরীরে নেই, সব ঠিক হয়ে সব ঠিক, প্রত্যেকটা রিপোর্ট নর্মাল। সন্ধ্যে 7:30টার সময় আমার হাজবেন্ড শক, কি করে সম্ভব? বিকজ ওই যে এন্টিটিটা ছিল ও তোমার শরীর থেকে বেরিয়ে গেছে। ঠাকুরের কৃপা তো আছেই, ঠাকুরের কৃপা না থাকলে তোমার কাছে দুর্গা আসতো না। তুমি তোমার মেন কাজটা হয়েছে রামকৃষ্ণ বড় মিশনে, সেই ঠাকুর আমার জীবন রক্ষা করে। দক্ষিণেশ্বরে গিয়ে, দক্ষিণেশ্বর ভবতারিণী মন্দির থেকে জীবন পুনর্দান পাওয়া, দক্ষিণেশ্বর মন্দিরের জন্য তুমি বেঁচে গেছি, এই যাত্রায় বেঁচে গেছি, দুর্দান্ত একটি ঘটনা আমরা শুনলাম আজকে, এবং বেশ লম্বা একটি ঘটনা আমরা শুনলাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে, আমার খুবই ভালো লেগেছে। অনেকটাই টুইস্ট অ্যান্ড টার্নসে ভরা একটি ঘটনা,
এবং আপনারাও যদি আপনার জীবনে ঘটে যাওয়া কোনো সেরা সত্যি ভৌতিক ঘটনা অথবা আপনার শোনা কোনো সত্যি ভৌতিক ঘটনা আমাদের স্টুডিওতে এসে বলতে চান, তাহলে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করুন 9875476704 এই নাম্বারে। ভয়েস করে পাঠান আপনার ঘটনা, এবং আপনার ঘটনা পছন্দ হলে ডেফিনেটলি আমরা আপনাকে ডেকে নেবো আমাদের স্টুডিওতে। আজকের মতো এপিসোড এখানে শেষ করবো। থ্যাংকস এ লট অর্পিতা ফর কামিং, এবং খুব ভালো তুমি স্টোরিটা বললে, খুব সুন্দর করে বলেছো, মানে ইউ হ্যাভ আ ভেরি নাইস স্টোরি টেলিং টেকনিক। এবং আমাদের প্রেত কথাতে এরকম বহু মানুষজনই আছেন যারা খুব সুন্দর করে গুছিয়ে ঘটনাটা বলে, এবং গুছিয়ে ঘটনা যখনই কেউ বলে তখন সেটা শুনতেও অনেক বেশি ভালো লাগে। তা আমি খুব এনজয় করেছি এবং আশা করছি আপনারাও এনজয় করেছেন। ভালো লাগলে কমেন্ট করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সমস্ত আপডেট পেতে হলে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি জয়েন করবেন। আমি গৌরব ছিলাম আপনাদের সঙ্গে, আজ আমার গেস্ট অর্পিতা এবং ক্যামেরার উল্টো দিকে তন্ময়। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়।